ওবেসিটি শুধু ডায়াবেটিস নয়, ওবেসিটি হচ্ছে অনেকগুলো রোগের কারণ। দুটো কি লিঙ্কড? হার্টের যে কোনো রোগ, সে আপনার হার্ট অ্যাটাক হোক বা হার্ট ফেলিওর হোক, এই ধরুন যে মাইগ্রেন বলে একটা রোগ আছে, এটার কারণে ওবেসিটি, এখান থেকে কিন্তু মানুষের মৃত্যু অবধি হতে পারে। ওবেসিটির সঙ্গে 3টে ক্যান্সারের ডাইরেক্টলি লিঙ্ক আছে। বলেন কি? হ্যাঁ, একটা সিঙ্গাড়া যদি আপনি খান, তাহলে আপনাকে 6,000 স্টেপস হাঁটতে হবে। কিন্তু এই যে রিফাইন্ড অয়েল, এটাই সব থেকে সর্বনাশ করছে। আমাদের করণীয় কি? আমাদের কি সাদা তেলটা বাদ দিতে হবে ডায়েট থেকে? সাদা তেল যেগুলো কমনলি পাওয়া যায় সেগুলো একদমই সেফ নয়। আমাদের কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে ভাত খেলে ওজন বাড়ে আর রুটি খেলে ওজন খুব একটা বাড়ে না। ভাত রুটি দুটোই খারাপ। আপনি যা বলছেন তাতে বাঙালি বাড়িতে একেবারে হই হই পড়ে যাবে। ডিনার যত দেরি করবে তত কিন্তু সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ধরা পড়া 6 বছর অবধি বডি ফ্যাট কমিয়ে ডায়াবেটিস রিভার্স করা যায়। তার মানে ডায়াবেটিস সেরে যেতে পারে? হ্যাঁ, যারা লাইফস্টাইল ফলো করেন অনেকেরই মেডিসিন বন্ধ হয়ে যায়। তারপর যদি ডায়াবেটিস ঠিক কন্ট্রোল না হয়, তখন ডায়াবেটিস জনিত কারণে 3টে অর্গান খুব অ্যাফেক্টেড হয়। একটা হচ্ছে এই যে আপনার পিসিওএস হচ্ছে, এটা কিন্তু শুধু একটা পিরিয়ডসের প্রবলেম নয়, আপনার কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, বাস্তবে তো সেটা নয়। কিন্তু আমি বলবো এক্ষেত্রে মিষ্টির থেকেও আরও খারাপ হচ্ছে তেল। আয়ুর্বেদিক ওষুধে মানে বা কোনো পদ্ধতিতে সুগার কমে, ডায়াবেটিস কমে, এটা কিন্তু সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন ডায়াবেটোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। বর্তমানে ডায়াবেটিস কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে এবং ওবিস মানুষের সংখ্যাও ক্রমাগত বেড়ে চলেছে। এই ডায়াবেটিস এবং ওবেসিটি নিয়ে সাধারণ মানুষের মনে যা যা প্রশ্ন রয়েছে তারই উত্তর খুঁজেছি আজকের এই পডকাস্টে। শুনে দেখতে পারেন, যথেষ্ট হেল্প হবে। ডাক্তারবাবু, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের ঘরে ঘরে এই নিয়ে আলোচনা চলে। একটা হলো ডায়াবেটিস আর একটা হলো ওবিসিটি। দুটো কি লিঙ্কড, কানেক্টেড? একদমই তাই। মানে ওবেসিটি শুধু ডায়াবেটিস নয়, ওবেসিটি হচ্ছে অনেকগুলো রোগের কারণ। তো আমরা বলি যে ওবেসিটিতে আপনি যদি মাথার ওপর থেকে শুরু করেন পা অবধি আর কি, এই ধরুন যে মাইগ্রেন বলে একটা রোগ আছে, এটার কারণে ওবেসিটি। আরেকটা আছে মাথা ব্যথা করে, একটু আনকমন রোগ, বিনাইন ইন্টারক্রিনিয়াল হাইপারটেনশন, এটা মেডিকেল টার্ম, এটা আমার মাথা ব্যথা হয়, এটা ওবেসিটি কারণ। আরেকটা খুব ডেডলি ডিজিজ, লোকে খুব ওভারলুক করে যাচ্ছে, হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। রাত্রেবেলা ঘুমের মধ্যে নাক ডাকছে, নাক ডাকতে ডাকতে হঠাৎ করে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু মানুষের মৃত্যু অবধি হতে পারে। হ্যাঁ, এটা অনেকে ওভারলুক করে যায় বা ঠিকমতো চিকিৎসা করে না। এই স্লিপ অ্যাপনিয়ার কারণ কিন্তু ওবেসিটি। এবার আপনি নিচে আসুন, হার্টের যে কোনো রোগ, সে আপনার হার্ট অ্যাটাক হোক বা হার্ট ফেলিওর হোক, ওবেসিটি। অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডির সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক না থাকলেও, ওবেসিটির সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক না থাকলেও, যদি ওবেসিটি থাকে তাহলে কিন্তু অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিস, শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। তারপরে চলে আসুন যে ফ্যাটি লিভার। তারপরে দেখবেন যে মেয়েদের একটা খুব কমনলি রোগ হয়, মানে কমনলি নয়, রোগ হয় যেটা পিসিওএস বলে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটার এখন নাম চেঞ্জ হয়ে এখন পিএমওএস হয়ে গেছে। তো এটারও কারণ কিন্তু ওবেসিটি। তারপর চলে আসুন হাঁটুর আর্থ্রাইটিস, যে অস্টিও আর্থ্রাইটিসের কারণ ওবেসিটি। সুতরাং আপনি যদি ওবেসিটি ট্রিট করেন, আর তাহলে কিন্তু এতগুলো রোগ ট্রিটমেন্ট করতে পারবেন। প্লাস ওবেসিটির সঙ্গে 3টে ক্যান্সারের ডাইরেক্টলি লিঙ্ক আছে। বলেন কি? হ্যাঁ, একটা হচ্ছে কোলন ক্যান্সার, আরেকটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার, আরেকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। এছাড়াও দেখা গেছে যে লিভার ক্যান্সার বা প্যাঙ্ক্রিয়াস ক্যান্সারের সঙ্গে লিঙ্ক থাকতে পারে, বাট এখনও এগুলো স্টাডি হচ্ছে আর কি। তো সুতরাং ওবেসিটি ডায়াবেটিস ছাড়াও এতগুলো রোগের প্রধান কারণ আর কি। তার মানে এই তিনটে ক্যান্সারের সঙ্গে ওবেসিটির একটা ডিরেক্ট কানেকশন রয়েছে, মানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন? একটু বুঝিয়ে বলুন। একদমই তাই। অ্যাকচুয়ালি কী হয় যে আমাদের যে ফ্যাটটা শরীরে ডিপোজিশন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা হরমোনের মতো কাজ করে। এখান থেকে অনেকগুলো কেমিক্যাল বেরোয়। এই কেমিক্যালগুলো করে কি, সারা শরীরে একটা প্রদাহ তৈরি করে। প্রদাহ মানে ধরুন আপনাকে সংক্ষেপে ধরুন কোথাও একটা লাগলো, তারপর সেখানে একটা লাল হয়ে যায়, হ্যাঁ, এই জিনিসটাকে প্রদাহ বলে আর কি। তো এই
কেমিক্যালগুলো যে প্রদাহটা তৈরি করে সেখান থেকে কিন্তু এই গ্রোথগুলো হয় আর কি। আমাদের যে হার্টের ধমনীগুলো ব্লক হয়ে যাচ্ছে বা কিডনি খারাপ হচ্ছে, এর কারণে কিন্তু ওবেসিটি। এই যে কেমিক্যাল, মানে এটা অ্যাকচুয়ালি ফ্যাটটা এক ধরনের কেমিক্যাল বার করে আর কি, হ্যাঁ, এক ধরনের হরমোন বলে আর কি। তো এই হরমোনাল প্রবলেম থেকে কিন্তু এই জিনিসগুলো হয় মেনলি। তার মানে আমাদের সবার আগে নিজেদেরকে সুস্থ রাখতে হবে এবং ওজনটা ঠিক রাখতে হবে। বর্তমানে কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি, মোটা মানুষের সংখ্যা বাড়ছে। আমরা যদি 1980-90-এর দিকটায় দেখি আর এখন দেখি, অনেকটা পরিবর্তন হয়েছে, মোটা মানুষের সংখ্যা বেড়েছে। রাইট। এটা কেন? এর প্রধান দুটো কারণ। একটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয়ে গেছে, আরেকটা হচ্ছে আমরা পরিশ্রম কম করছি। পরিশ্রম মানে এখন ব্রেন ওয়ার্ক বেড়ে গেছে, ফিজিক্যাল ওয়ার্কটা কমে গেছে। আগে আমরা দেখতাম যে গ্রামের দিকেও কিন্তু ওবেসিটি বা ডায়াবেটিস কম ছিল, কিন্তু এখন যেহেতু খুব ডিফারেন্স নেই, হ্যাঁ, ডেফিনেটলি গ্রামের দিকে এখনও ডায়াবেটিস ওবেসিটি কম, কিন্তু আস্তে আস্তে প্রায় শহরের মতোই হচ্ছে। মানে যত আরবানাইজেশন হচ্ছে এবং এই যে পোস্ট কোভিড, আপনার আমাদের সমস্ত ওই যে অ্যাপগুলো থেকে আমরা খাবার বাড়িতে পাচ্ছি, প্লাস হচ্ছে আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, ফিজিক্যাল ওয়ার্ক কেউ করছে না। তো এর জন্য কি হচ্ছে, আমরা যে ক্যালোরিটা খাচ্ছি সেটা আপনার একটা বার্ন আউট হচ্ছে না, এবং লোকের আইডিয়াটা অ্যাকচুয়ালি কম যে আমরা কতটা খাচ্ছি, সেটাকে বার্ন আউট করতে কতটা ক্যালোরি লাগবে। হুম। তো এই কনসেপ্টটা যদি না থাকে তাহলে কিন্তু ব্যাপারটা উনি বুঝতে পারবেন না যে আমার কতটা এক্সারসাইজ করা উচিত। আপনাকে একটা আমি এক্সাম্পল দিলাম, ধরুন একটা সিঙ্গাড়া যদি আপনি খান, তাহলে আপনাকে ৬,০০০ স্টেপস হাঁটতে হবে। একটা সিঙ্গারায় ৬,০০০ স্টেপ? বলেন কি! একটা কোকের ক্যান ৩,৫০০ স্টেপস। তো এইটা যদি না কনসেপ্ট থাকে, তো ডেফিনেটলি আমাদের কি হচ্ছে, আমাদের ক্যালোরি আমরা বেশি ঢুকছে শরীরে, বার্ন আউট কম হচ্ছে। আপনি যদি জিমে গিয়ে খুব মানে ইন্টেন্স এক্সারসাইজ ১ ঘন্টা করেন, তাহলে কিন্তু আপনার ৫০০ থেকে ৭০০ ক্যালোরি বার্ন আউট হবে। ঠিক আছে? এবার আমাদেরকে যদি ওবেসিটি কমাতে হয়, আমাদের মোটামুটি ২০০ থেকে ৩০০ ক্যালোরি নেগেটিভ ব্যালেন্সে চলতে হবে। মানে আমরা যদি ধরুন স্ট্যান্ডার্ড একটা ইন্ডিয়ান মেলের আমরা ১২০০ ক্যালোরি ডায়েট বলি, তার মানে তার যদি ওবেসিটি থাকে, তাকে ১৪০০ ক্যালোরি বার্ন আউট করতে হবে, মানে পার ডে ২ ঘন্টা জিম করতে হবে। এটা তো বর্তমানে পসিবল নয়, যা মানুষের হেক্টিক লাইফস্টাইল। তো সেই জন্য আমরা বলি যে আপনি কি খাচ্ছেন সেটাকে ভালো করে দেখে, তার মধ্যে কি আছে, হ্যাঁ, সেইগুলো দেখে যদি আপনি খান। যেমন বিস্কুট, হুম, বিস্কুট দুটো জিনিস তৈরি, একটা হচ্ছে ময়দা, এখন আটার বিস্কুটও হয়, কিন্তু বিস্কুট যদি আপনি লেবেল দেখেন, যে তেল দিয়ে তৈরি করে সেটা পাম অয়েল, হ্যাঁ, পাম অয়েল বা পামোলিন অয়েল থাকে। এই পামোলিন অয়েল কি করে, আমাদের শরীরে ঢুকলে ২ বছর অবধি থাকে, মানে হাফ লাইফ, হ্যাঁ, মানে এই লংগিভিটি হচ্ছে ২ বছর। এই তেলগুলো ফ্যাট বাড়ায় এবং ডাইরেক্টলি এই যে হার্টের যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলো জমে যায়, কিডনির যে ধমনীগুলো আছে সেখানে জমে যায়, এবং এই যে প্রদাহ তৈরি করে, এর ফলে কিন্তু হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা এগুলো হয়। তাহলে কি আমরা বিস্কিট খাবো না? বিস্কুট কি, ধরুন আমার দাদু কি দিদিমা কি বিস্কুট খেত? খেত না। তো আমাদের যদি ওবেসিটি ডায়াবেটিস কমাতে হয়, আমাদেরকে সেই খাবারগুলোই খেতে হবে যেগুলো আমার দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা খেত আর কি। একটু বুঝিয়ে বলুন ভালো করে, এটা জানা দরকার আমাদের। এই যে মডার্ন যে খাবারগুলো হচ্ছে আর কি, যত হচ্ছে বিস্কুট, কুকিজ, হ্যাঁ, পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস, ইভেন কেচাপ, হ্যাঁ, কেচাপে দেখে কিন্তু বোঝা যায় না, ১ চামচ কেচাপ মানে কিন্তু ১ চামচ চিনি, প্রচণ্ড মিষ্টি হয়। প্রচণ্ড মিষ্টি। তো এই যে মডার্ন খাবারগুলো, রিফাইন্ড খাবারগুলো, আমাদের রিফাইন্ড খাবারগুলো পুরোপুরি আমাদেরকে বর্জন করতে হবে। এই রিফাইন্ড অয়েল আমরা কবে থেকে খাচ্ছি? হার্ডলি ২০ থেকে ৩০ বছর। তার আগে সবাই সর্ষের তেলই খেত। কিন্তু তখন আমাদের বোঝানো হতো সর্ষের তেল খেলে শরীর খারাপ করবে, কোলেস্টেরল বাড়বে, এবং এই সিড অয়েলগুলোই, মানে ধরুন সানফ্লাওয়ার অয়েল খাওয়া ভালো, সয় অয়েল খাওয়া ভালো, রাইস ব্র্যান অয়েল খাওয়া ভালো, এগুলো কিন্তু বলা হতো। তাহলে কি একদম, আমাদের ভুল বোঝানো হয়েছে? একদমই ভুল বোঝানো হতো। সেদিন আমি একটা গাইনোকোলজিস্টদের কনফারেন্সে গেছিলাম আগে, আমাকে ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি নিয়ে বলতে বলছিল। নতুন দেখবেন এই অজেম্পিক বা উইগোভি বা মঞ্জের ওপরে ওষুধটা এসছে। হ্যাঁ। এটা গাইনোকোলজিস্টদের কোম্পানিগুলো সবাই বলছে যে তোমরা এইটা ইউজ করো, ইউজ করলে ইট ইজ এ গুড মলিকুল আর কি। তো আমি আমার টকটা দেওয়ার পর আমাকে অনেক গাইনোকোলজিস্ট বললো যে তুমি একমাত্র ডাক্তার যে বলছো যে এগুলো ইউজ করার কোনো দরকার নেই। আমি বললাম দেখুন, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনাকে অনেক কিছুই বলবে, কিন্তু আপনাকে সায়েন্সটাকে
রেখে জাজ করতে হবে। এখানে সায়েন্সটা কি না, পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিএমওএস, এখন নাম চেঞ্জ হয়েছে, এটাকে আপনাকে পিরিয়ডসটা রেগুলারাইজ করতে গেলে 5% ওয়েট লস ইজ সাফিসিয়েন্ট, ম্যাক্স টু ম্যাক্স 10%। 5 to 10% ওয়েট লস করার জন্য এই দামি ইঞ্জেকশন দরকার নেই, লাইফস্টাইল চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। তো সেরকমই আর কি, আপনি যেটা বললেন যে আগে বোঝানো হতো সর্ষের তেলটা খারাপ, ব্যাপারটা তা নয়। আমাদের যে ইন্ডিজিনাস তেলগুলো, সর্ষের তেল যেটাকে আমাদের কাচ্চি ঘানি বলে আর কি, মানে যেটা ওই যে পিষে বার করে আর কি, হ্যাঁ, ঘানিতে পিষে ঘানিতে পিষে, যে এই তেল বের তেলটা করা সব হয়। থেকে ভালো। আর দেশি যে ঘিগুলো হয় সেগুলো অল্প বিস্তর আপনি খেলে কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু এই যে রিফাইন্ড অয়েল এটাই সব থেকে সর্বনাশ করছে। আর এই যত এই যে রিফাইন্ড খাবারগুলো আছে, যে পিজা, বার্গার, আরও সব খাবারগুলো আর কি, ফাস্টফুড, কেএফসি ফেএফসি যেগুলো এসছে আর কি, এইগুলো মানে আমাদের পুরো সর্বনাশ করে দিয়ে গেছে। এখন বাঙালি বাড়িতে কিন্তু সর্ষের তেল খাওয়ার চল অনেকটা আগের তুলনায় কমেছে। আমাদের রান্নাঘরে সর্ষের তেল যেমন থাকে, পাশাপাশি কিন্তু সাদা তেলও থাকে, মানে যেগুলো সিড অয়েল। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের কি সাদা তেলটা বাদ দিতে হবে ডায়েট থেকে? দেখুন, সাদা তেল যেগুলো কমনলি পাওয়া যায় সেগুলো একদমই সেফ নয়। আপনি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন যদি আপনি খুব ঢিমে তালে মানে সিমে রান্না করেন ফ্রাই প্যানে, কারণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমরা যেভাবে মাছ ভাজি ফুটন্ত তেলে মাছ ভাজা, ওইভাবে করলে তেলটা নষ্ট হয়ে যাবে এবং তাতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের গুণটাও পাওয়া যাবে না। তো নর্মাল রান্না আপনি এতেই করুন, সর্ষের তেলেই করুন, কাচ্চি ঘানি সর্ষের তেল। আর যদি খুব ডিমে আঁচে রান্না করেন বা ধরুন এমনি তেল ইউজ করতে চান সাদা তেল, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ভালো, যদি অ্যাফোর্ড করতে পারে আর কি। তার মানে সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল বা সয়াবিনের থেকে যে তেল তৈরি হচ্ছে এগুলো ইউজ করব না। এগুলো একদমই রেকমেন্ডেড নয়। চাইনিজরা খুব তিলের তেল ইউজ করে, সেটা কি ভালো? তিলের তেল মানে এগুলোর থেকে যে বেটার তা নয়, ডিপেন্ড করছে যে কত ডিগ্রি হিট করছে। অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হয় যে হিটিংয়ে, আপনি যে তেলগুলো বললেন তেলগুলো পার্সে কিন্তু খুব খারাপ নয়, কিন্তু এগুলো যে তৈরি করছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে হিট দিয়ে তৈরি করে। এই হিট দেওয়ার ফলে যে কেমিক্যালগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু আমাদের শরীরে ড্যামেজটা করছে। এখন ওরা এক্স্যাক্টলি এই তেলটা, তিলের তেলটা কীভাবে মানে ব্যবহার করছে, তবে আমি একটা জিনিস দেখেছি যে আপনি যদি লাইফস্টাইল দেখেন, চাইনিজদের থেকে কিন্তু জাপানিদের খাবার লাইফস্টাইলটা বেটার আর কি। আর যদি আমরা কোকোনাট অয়েলের কথা বলি, কেননা সাউথ ইন্ডিয়ায় খুব বেশি ব্যবহার হয়, সেটা কি হেলদি? কোকোনাট অয়েল কিছুটা হেলদি, কিন্তু সেখানেও দেখতে হবে যে এই ঘানিতে তৈরি কিনা। হ্যাঁ, মানে মেন কম্পোনেন্ট হচ্ছে হিটটা। এই তেলের যে বীজগুলো এগুলো কোনোটাতে খারাপ নয়, কিন্তু যেভাবে তৈরি হচ্ছে সেই প্রসেসটা খারাপ আর কি। তার মানে আমাদের সেই আগের বাড়ির আশেপাশে যে ঘানি থাকতো, যেগুলো আজকাল উঠে গেছে, সেটাই আমাদের জন্য ভালো ছিল। রাইট। চালেও তাই। এই যে আমরা যে ভাত খাচ্ছি, এই যে সাদা ভাত, এতে ডায়াবেটিস কেন হচ্ছে? এগুলো কোনোটাই ঢেঁকি চারা চাল নয়, সব পলিশড রাইস। যত আপনি পলিশড ইউজ করবেন, সে আপনি যেমন আটার থেকে ময়দা খারাপ কেন, ময়দা মোর রিফাইন্ড। যত রিফাইন্ড খাবার খাবেন তত তার সুগার কন্টেন্ট বেড়ে যাবে, ওবেসিটি বাড়বে এবং ইনফ্ল্যামেশন বাড়বে। ইনফ্ল্যামেশন বাড়লে কিন্তু এই ফ্যাটি লিভার, কিডনির সমস্যা, হার্ট অ্যাটাক সবই বেড়ে যাবে। বর্তমানে এই ইনফ্ল্যামেশন বিষয়টা, ধরুন এই বিদ্যা বালান বলার পর থেকে মানুষের কাছে খুব নজরে এসেছে। এই ফ্যাক্টরটা একটু বুঝিয়ে বলুন, আমরা কিন্তু আগে এটা সম্বন্ধে জানতাম না। ইনফ্ল্যামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। তো এই ইনফ্ল্যামেশনটা যদি আপনি খুব সিম্পলি বোঝাই আর কি, ধরুন কোথাও একটা কেটে গেছে বা ছড়ে গেছে, দেখবেন লাল হয়ে যায়। হ্যাঁ, এই লাল ব্যাপারটা হচ্ছে একটা প্রদাহ, যেটাকে বাংলায় ইনফ্ল্যামেশনের বাংলা প্রদাহ বলে। তো এখানে অনেকগুলো কেমিক্যাল বেরোয় আর কি, এই কেমিক্যালগুলো আমাদের সেলকে ড্যামেজ করে দেয়। ঠিক আছে? তো ধরুন আমাদের হার্ট, কিডনি, হ্যাঁ, এগুলোকে ড্যামেজ করে। এবং এই যে ফ্যাট, এবং ফ্যাট থেকে কেমিক্যালগুলো বেরোয়। আমাদের শরীরে দু ধরনের ফ্যাট থাকে, একটা হচ্ছে হোয়াইট ফ্যাট যেটা খারাপ, একটা হচ্ছে ব্রাউন ফ্যাট যেটা ভালো। হোয়াইট ফ্যাটটা সবথেকে খারাপ আর ব্রাউন ফ্যাটটা ভালো। তো হোয়াইট ফ্যাট থেকে কিন্তু এই আমাদের যে ফ্যাটি লিভার হয়, বা ধরুন হার্টের সমস্যা হচ্ছে, বা প্যানক্রিয়াসে ফ্যাট জমছে, এই জিনিসগুলো হয়। এবং হোয়াইট ফ্যাটের আধিক্যটা বেড়ে গেলে আমাদের এই ইনফ্ল্যামেশন থেকে রোগগুলো, যেমন ধরুন তার মধ্যে কিন্তু ক্যান্সারও পড়ছে, ডায়াবেটিসও পড়ছে, হ্যাঁ, হার্টের সমস্যাও পড়ছে, এগুলো সব বেশি হবে আর কি। তার মানে আমাদের বডিতে ইনফ্ল্যামেশন আমাদের কমাতে হবে, রাইট। এবং যে করেই হোক এই হোয়াইট ফ্যাটটা যাতে ডিপোজিট না হয় সেদিকে নজর রাখতে হবে।
আমরা খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করছিলাম, আরও একটু খাওয়া দাওয়ার দিকটায় থাকি। আপনি যখন রাইসের কথাটা বললেন, ভাতের কথাটা বললেন, আমাদের কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে ভাত খেলে ওজন বাড়ে আর রুটি খেলে ওজন খুব একটা বাড়ে না। এটা কি সত্যি? না, না, ব্যাপারটা তা নয়। ভাত, রুটি দুটোই খারাপ। মোটামুটি আমরা যেটা জিনিস দেখি যে গ্লাইসেমিক ইনডেক্স, মানে একটা খাবার থেকে কত তাড়াতাড়ি সুগারটা বাড়তে পারে বা কতটা বাড়তে পারে, গ্লাইসেমিক ইনডেক্স আর গ্লাইসেমিক লোড বলে। ভাত এবং রুটির দুটোরই কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স এবং গ্লাইসেমিক লোড কাছাকাছি, দুটোর মধ্যে প্র্যাকটিক্যালি ডিফারেন্স নেই। একটা জিনিস হচ্ছে যে আমরা বাঙালিরা যেহেতু রুটি পছন্দ করি না বলে রুটি খেলে একটু কম খাওয়া হয়, ভাতটা খেলে একটু বেশি খাওয়া হয়। তো সেই পার্সপেক্টিভে হয়তো রুটিটা বেটার, কিন্তু যদি ইকুয়াল অ্যামাউন্ট খান, মানে আপনি যদি গ্রাম টু গ্রাম কম্পেয়ার করেন, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো থেকেই আপনার সুগার বাড়বে। তো এটাকে একটু মডিফাই করতে হবে আর কি খাওয়ার সময়। হ্যাঁ, যেমন রুটিটা অন্যান্য গ্রেন, যেমন মাল্টিগ্রেন যে আটাগুলো আছে সেটা খেতে পারেন। যারা ধরুন গ্রামের দিকে থাকে তাদের খুব একটা ভালো অপশান আছে, শহরেও এখন পাওয়া যায়, সেটা হচ্ছে মোরিঙ্গা পাউডার। হুম, সজনে। সজনে যে পাতা আছে, সজনে পাতাটা শুকিয়ে গুঁড়ো করে ওটা ওই আটার মধ্যে মিশিয়ে দেওয়া, মেথি গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। হ্যাঁ, এইগুলো মিশিয়ে দিলে কিন্তু যে মানে আটাটা হবে আর কি, সেখান থেকে রুটি খেলে সুগারটা আপনার কমবে। আর ভাতের ব্যাপারটা হচ্ছে যদি আমরা ব্রাউন রাইস খেতে পারি সব থেকে ভালো। তবে ব্রাউন রাইস দেখতে হবে যে ঠিকঠাক কোয়ালিটি কিনা। হ্যাঁ, মানে যেটা আগে ঢেকি ছাটা চাল ছিল আর কি, সেরকম মানে সেই ধরনের এটা বেটার আর কি। এছাড়া ভাত খেলে পোর্শন কন্ট্রোল করতে হবে। আরেকটা কনসেপ্ট আছে যে আপনি মানে আজকে ভাতটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলেন, আবার কালকে ওটা 24 ঘন্টা বাদে ওই ভাতটা গরম করে খাওয়া আর কি। এতে কি হয় যে ভাতের যে সুগারটা সেটাকে রেজিস্ট্যান্ট স্টার্চে পরিণত হয়, ফলে আপনার সুগারটা খুব বেশি বাড়তে পারে না। এটা না পারলে সব থেকে ভালো অপশান হচ্ছে খাওয়ার পরে 15 মিনিট হাঁটা। মানে এটা আমি আমার পেশেন্টদের বলি আর কি, যে যারা ধরুন পার্টিকুলারলি সিনিয়র সিটিজেন দেখি, আমি বলি আপনি যদি বাইরে না বেরোতে পারছেন, খাবার পরে 15 মিনিট করে ঘরের মধ্যে হাঁটুন। মানে পোস্ট মিল যে সুগারের স্পাইকটা হয় সেটা কিন্তু অনেকটাই কমবে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে ভাত রুটি খাই তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আপনি সুগার স্পাইকের কথা বললেন, এটা কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবাই শুনে শুনে অভ্যস্ত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি তার থেকে যদি হঠাৎ করে ব্লাডে সুগারটা বেড়ে যায়, তাহলে কিন্তু প্যানক্রিয়াস ইনসুলিনটা বার করে সেটাকে কন্ট্রোল করতে পারবে না। যদি সুগারটা গ্র্যাজুয়ালি বাড়ে তাহলে কিন্তু প্যানক্রিয়াসের পক্ষে সেটা কন্ট্রোল করাটা ইজি। তো আমাদেরকে সেই পদ্ধতিতে খেতে হবে যাতে আমাদের সুগারটা ব্লাডে গ্র্যাজুয়ালি বাড়ে। তো এটা করতে গেলে আমাদের খাবারের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে আমরা। সিকোয়েন্সটা চেঞ্জ করতে হবে। রাইট, রাইট। তো প্রথমে আপনাকে স্যালাডটা দিয়ে শুরু করতে হবে। আপনি দেখবেন যখন কোনো খাবার থাকে, মানে এখন তো সমস্ত মানে অনুষ্ঠানেই বাফে থাকে, বাফেতে কিন্তু স্যালাডটা প্রথমেই থাকে। লোকে ওটাকে ওভারলুক করে সোজা ওই কচুরি বা এর দিকে যায় আর কি। অ্যাকচুয়ালি ফান্ডাটা হচ্ছে প্রথমে স্যালাডটা খেতে হবে। আপনি প্রথমে স্যালাড বানান বাড়িতে, ধরুন আপনি শসা, টমেটো, পেঁয়াজ, অল্প বিট, হ্যাঁ, গাজর, আবার যখন যেমন থাকে ব্রোকলি দিতে পারেন, বিনসও দিতে পারেন ছোটো ছোটো দিয়ে, তার সঙ্গে একটা লেবু রস দিয়ে, ধনেপাতা দিয়ে প্রথমে এক বাটি স্যালাডটা খেতে হবে। তারপরে খেতে হবে হচ্ছে প্রোটিনটা, মানে এক বাটি ডাল। ডালটা ভাত দিয়ে মাখিয়ে খেলে হবে না, চুমুক দিয়ে খেতে হবে। আপনি যা বলছেন তাতে বাঙালি বাড়িতে একেবারে হৈ হৈ পড়ে যাবে, কেউ মানতে রাজি হবে না। কেননা পুরো প্যাটার্নটাই আমাদের খাওয়া দাওয়ার তার মানে ভুল। আমরা ঠিকটা জানিই নি কোনো দিন। না, যার কোনো সমস্যা নেই তিনি খেতে পারেন। আমি স্পেসিফিক্যালি বলছি যাদের ধরুন ডায়াবেটিস বা ওবেসিটি আছে বা এটা কন্ট্রোল করতে চান, তাদেরকে এই সিকোয়েন্সেটাই খেতে হবে। তারপর আপনি এই ধরনের এই কাপটা অনেক বড় কাপ, তো মানে স্ট্যান্ডার্ড চায়ের কাপে 1.5 কাপ মতো ভাত নিয়ে আপনি আলু, ওল, কচু আর মিষ্টি কুমড়ো বাদ দিয়ে যে কোনো সবজি দিয়ে খান। তারপর আপনি বাকি ভাতটা আপনি মাছ দিয়ে খান, দরকার হলে 2 পিস মাছ খান। তাতেও যদি পেট না পায় লাস্টে আপনি টক দই খেতে পারেন। তো এটা হলো একটা অপশান। আরেকটা অপশান হচ্ছে কস্টলি অপশান, সেটা হচ্ছে যে খাওয়ার আধ ঘন্টা আগে 1 গ্লাস জলে 1 টেবিল চামচ র অ্যান্ড আনফিল্টার্ড অ্যাপেল সিডার ভিনিগার খেতে হবে। হ্যাঁ, এবং অ্যাপেল সিডার ভিনিগারটা প্রবলেম হচ্ছে যাতে খুব অ্যাসিডিটি হয় তারা খেতে পারবেন না। আর ওটা খেতে গেলে স্ট্র দিয়ে খেতে হবে, কারণ দাঁত ওটা নষ্ট অ্যাসিড, হবে। দাঁত নষ্ট হয়ে যাবে।
এবং অ্যাপেল সিডার ভিনিগার বাজারে যতগুলো পাওয়া যায় সবগুলোই কিন্তু ঠিকঠাক নয়। এখানেও কিন্তু এই সেই কাচ্চিঘানির মতো র অ্যান্ড আনফিল্টার কিন্তু অ্যাপেল সিডার ভিনিগারে বেশ ভালোই দাম। আমি দেখেছি প্রায় 1 লিটার অ্যাপেল সিডার ভিনিগারে, 1 লিটার অবশ্য কিনলে মোটামুটি আপনার 2-3 মাস চলে যাবে, প্রায় 1000-এর কাছাকাছি দাম। তো অ্যাপেল সিডার ভিনিগার কিন্তু দেখা গেছে যে পোস্ট মিল স্পাইকটা কমিয়ে দেয়। যাদের গ্যাস্ট্রাইটিস আছে তারা কি খেতে না, পারবে? তাদের ক্ষেত্রে সম্ভব নয় এটাকে। আর কতগুলো সবজি আছে যেগুলো আমরা ডায়াবেটিস এবং ওবেসিটি পেশেন্টদের খেতে বলি, যেগুলো কিন্তু এই পোস্ট মিল স্পাইকটা অনেকটা কমায়। তার মধ্যে দুটো সবজির আমি স্পেসিফিক্যালি নাম বলবো। একটা হচ্ছে ঢ্যাঁড়স, আর একটা হচ্ছে কুঁদরি। হুম, এই দুটোই কিন্তু সুপার ফুড। ঢ্যাঁড়স আপনি সেদ্ধ করে খেতে পারেন বা যেভাবেই খান না কেন, অল্প তেল দিয়ে রান্না করে খেতে পারেন। আরেকটা হচ্ছে কুঁদরি। এই দুটোরই ক্যালোরি খুব কম এবং দুটোই কিন্তু আমার পোস্ট মিল স্পাইকটা কমায়, কারণ ফাইবারটা বেশি বলে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ফাইবার। হ্যাঁ, আমরা ডায়াবেটিস ধরা পড়লে সবাই প্রথমে মিষ্টিটা বন্ধ করি, কিন্তু মিষ্টি বন্ধ করার পাশাপাশি এই দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তেল কমাতে হবে আর ফাইবারটা বাড়াতে হবে। ফাইবারটা বাড়াতে গেলে মোটামুটি 40 থেকে 50 গ্রাম ফাইবার খেতে হবে। তো এই কুঁদরি, ঢ্যাঁড়স এগুলোতে প্রচুর ফাইবার। এছাড়া আপনার তো ঝিঙেতেও আছে, পটলেও আছে, এগুলো সবই ভালো। সবুজ শাকসবজি সবই ভালো। শাক, যে কোনো শাক ভালো। হ্যাঁ, তো সব থেকে সস্তা হচ্ছে কলমি শাক খাওয়া। হ্যাঁ, তো এইগুলো দিয়েই খাবার খেলে স্পাইকটা কমবে। আরেকটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, এটা আপনাকে জিজ্ঞেস করে জেনে নেওয়া ভালো। খাওয়ার আগে বলছে অনেকে যে ইসবগুল জলে গুলে খেতে, তাহলে নাকি সুগারের স্পাইকটা খাওয়ার পরে কম হবে। এটা কি সত্যি? হ্যাঁ, ইসবগুল তো ফাইবার, কিন্তু প্রবলেমটা হচ্ছে ইসবগুল তো আপনি 3 বার পারবেন না খেতে। আপনি যদি 3 বার ইসবগুল খান তাহলে তো মোটামুটি মানে মাঝরাত থেকেই আপনাকে হচ্ছে এতে বসে থাকতে হবে, ওয়াশরুমে বসে থাকতে হবে। একবার খেতে পারবেন, মানে হয়তো মেজর মিলের আগে খেতে পারেন। তো আহ, আমরা হয়তো লাঞ্চে যেহেতু বেশি ভাত খাই, হ্যাঁ, সেহেতু লাঞ্চে আগে খেতে পারেন। ইসবগুল খাওয়ার কিন্তু পদ্ধতিটা আমরা যেভাবে খাই সেটা ঠিক নয়। মানে এটা অনেকে হয়তো ক্রিটিসাইজ করতে পারে। ওই জলে গুলে খেলে কিন্তু হবে না। প্রথমে 1 চামচ 1 চামচ করে 4 চামচ খেতে হবে। হ্যাঁ, তখন যদি একটু মুখটা ড্রাই হয়ে যায় বা জিভটা আটকে যায়, একটু জল দিয়ে খেতে পারে। লাস্টে 1 গ্লাস জল খেতে হবে, মানে ওটা পেটের মধ্যে ফুলবে। হুম, কিন্তু 4 চামচ? 4 চামচ কমপক্ষে। তো ফাইবার হিসেবে কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু আপনি একটা মিলেই খেতে পারবেন। সেটা আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা মেজর মিল, মানে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট আমি কোন মিলে খাচ্ছি, সেই মিলের আগে খেতে হবে, আধ ঘন্টা আগে। হ্যাঁ, ডেফিনেটলি এটা ভালো অপশান। সেক্ষেত্রে সুগারের স্পাইকটা কমবে। কমবে। আপনি যেটা বললেন একটা ইউনিক ব্যাপার, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনি অ্যাপ্রুভ করলেন যে ভাত একদিন করে ফ্রিজে রেখে দিয়ে তার পরের দিন খেলে ভালো। বয়স্কদের ক্ষেত্রে তো ডাক্তারবাবুরা বেশিরভাগ সময় বলে রাখেন যে বাসি খাবার দেবেন না, বাসি খাবার দেবেন না। দুটো কনসেপ্ট তো মিলছে না, কি করবো এখানে? হ্যাঁ, বয়স্কদের জন্য অনেক সময় ডাইজেশনের প্রবলেম হয়। সেক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে এই অপশানটা মানে অ্যাভেল না করাই ভালো, ফ্রেশ ভাত করাই ভালো। সেক্ষেত্রে ওই ফাইবারটাকে বাড়াতে হবে। হ্যাঁ, ফাইবার বাড়াতে গেলে এই সবজিগুলো বাড়াতে হবে আর কি। হ্যাঁ, সবুজ শাকসবজিগুলো বাড়াতে হবে। এছাড়া ফাইবার আপনি অন্যভাবে বাড়াতে পারেন, যেমন সিডস খেতে পারেন। চিয়া সিডস একটা খুব অপশান ভালো। চিয়া সিডস ধরুন আপনি আগের দিন ভিজিয়ে রেখে পরদিন টক দইয়ের সঙ্গে খেলেন। হ্যাঁ, তো সেগুলো ভালো অপশান, বাট এগুলো জেনারেলি আমরা ব্রেকফাস্টে বলি, লাঞ্চে তো আর মানে সিডস খাওয়া সম্ভব নয়। আমরা রাতে কি খাবো, ডিনারটা নিয়ে কিন্তু মানুষের কনসেপ্ট খুব কম। এটা একটু ক্লিয়ার করে আমাদের বলুন। ডিনারের যেটা মেন সমস্যা হচ্ছে যে ডিনারটা আমরা খুব লেট করে করি। আমাদের অ্যাকচুয়ালি এই ওবেসিটি ডায়াবেটিস দুটো হরমোনের ইন্টারপ্লে। একটা হচ্ছে ইনসুলিন, আর একটা হচ্ছে জিএলপি 1। এই জিএলপি 1টাই কিন্তু এখন সিনথেটিক ভার্সান হচ্ছে আপনার এই মুঞ্জেরো, উইগোভি, এইগুলো এইগুলো আর কি, ওজেম্পিক। অজেম্পিক। কিন্তু আমাদের শরীরেই জিএলপি 1 কিন্তু আছে। আমাদেরকে জিএলপি 1টাকে যদি ইউটিলাইজ করতে হয়, জিএলপি 1 4টে কাজ করে। একটা হচ্ছে ডাইরেক্টলি ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়, গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আমরা যে খাবার খাচ্ছি নর্মালি 4 ঘন্টা বাদে পেটটা খালি হয়ে যায় বা স্টমাক খালি হয়ে যায়, সেই টাইমটা বাড়িয়ে দেয়। ফলে আমাদের খিদেটা কম পায়। আরেকটা হচ্ছে যে আমাদের যে মানে অ্যাপেটাইট যে সেন্টার আছে আর কি, অ্যাপেটাইটটাকে সাপ্রেস করে দেয়। হুম, আর ইনসুলিনের আরেকটা বিপরীত হরমোন আছে গ্লুকাগন বলে, সেই হরমোনটাকেও সাপ্রেস করে দেয়। তো জিএলপি 1 এবং ইনসুলিন দুটোই কিন্তু যত রাত্রির হবে তত কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
মানে যে 7টায় ডিনার করছে সে কিন্তু ম্যাক্সিমাম GLP-1 এবং ইনসুলিনের এফেক্টটা পাচ্ছে। যে রাত্রি 11টায় ডিনার করছে সে কিন্তু প্র্যাকটিক্যালি কিছুই পাচ্ছে না। ফলে কি হবে, ডিনার যত দেরি করবে তত কিন্তু সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো ডিনারটা করতে হবে তাড়াতাড়ি। সেকেন্ডলি হচ্ছে যে ডিনারে খুব বেশি কার্বোহাইড্রেট না খাওয়াই ভালো আর কি। রাদার ডিনারে একটু প্রোটিন খাওয়াটা বেটার। যেমন অনেক স্টাডি দেখা গেছে যে রাত্রেবেলা আপনি যদি ছানা খান, হ্যাঁ, সেটা কিন্তু ডায়াবেটিস এবং ওবেসিটি কমানোর জন্য ভালো, মানে এটা সব বয়সী মানুষদের জন্য। সব বয়সী। এবং GLP-1 আমাদের কিন্তু ন্যাচারালি বুস্ট করা যায়। কতকগুলো খাবার আছে, যেমন তার মধ্যে একটা আপনি বললেন যে ইসবগুল। ইসবগুল কিন্তু নিয়মিত খেলে GLP-1টাকে, আমাদের যে শরীরের GLP-1 সেটা বুস্ট করা যায়। আর একটা খাবার হচ্ছে ডিম সেদ্ধ। রোজ যদি আমরা ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাই তাহলে কিন্তু আমাদের GLP-1টা বাড়ে। কিন্তু ওই যে ডিমের কুসুম বাদ দিয়ে খেতে বলে, নাহলে নাকি হুম, কোলেস্টেরল বেড়ে যাবে। না 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 না, এটা পুরো ভুল কনসেপ্ট। অ্যাকচুয়ালি ডিমের কোলেস্ট্রল, মানে ডিম থেকে যে কোলেস্ট্রলটা বাড়ায় সেটা হচ্ছে মানে ডিম থেকে HDL কোলেস্ট্রল, গুড কোলেস্ট্রলটা বাড়তে পারে, ব্যাড কোলেস্ট্রলটা বাড়ে না। হ্যাঁ, আপনি যদি ডিমটা ভেজে খান সেই তেলটা গিয়ে তখন ব্যাড কোলেস্ট্রলটা বাড়াবে। কিন্তু আপনি যদি পোচ বা অমলেট না খান, সেদ্ধ ডিম থেকে কখনো কোলেস্ট্রল বাড়ে না। আর আরেকটা কনসেপ্ট লোকের যে ডিম থেকে ব্লাড প্রেশার বাড়ে, ব্যাপারটা তা নয়। আমরা ডিমটা নুন দিয়ে খাচ্ছি বলে ব্লাড প্রেশার বাড়ছে। আপনি যদি, কাঁচা নুন খাওয়া হয়ে রাইট, যাচ্ছে। কাঁচা নুনের জন্য আপনি কাঁচা নুনটা চেঞ্জ করে গোলমরিচে গুঁড়ো দিয়ে খান, কোনো ব্লাড প্রেশার বাড়বে না। অ্যাভোকাডো কিন্তু GLP-1 বাড়ায়। হ্যাঁ, আমি মানছি এটা কস্টলি খাবার, কিন্তু আপনি যদি ওই অজেম্পিক বা মুঞ্জেরও কিনতে যান তার থেকে কম। তার থেকে কম কস্টলি। অ্যাভোকাডো হচ্ছে সুপার মানে ফ্রুট আর কি, সুপার ফ্রুট এবং সুপার ফুড। তো অ্যাভোকাডো GLP-1 করে। ফাইবার, যত আপনি ফাইবার খাবেন, চিয়া সিডস, আপনি যেটা বললেন ইসবগুল, এগুলো সবই কিন্তু আমাদের GLP-1কে বুস্ট করে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এগুলো কিন্তু GLP-1কে বুস্ট করে। তো আমাদের এইটা মাথায় রাখতে হবে। আমি ডিনার নিয়ে কথা বললাম, লাঞ্চ নিয়ে কথা বললাম, ব্রেকফাস্টটা আমাদের মোটামুটি একটু বাদ চলে গেল। আমরা বাঙালিরা কিন্তু ব্রেকফাস্টের উপর খুব একটা নজর দিই না। হয় একটুখানি রুটি তরকারি খেয়ে নিলাম, লুচি খেয়ে নিলাম, এটাই সাধারণ বাঙালি বাড়িতে চলে। এটা কি কোনোভাবে ঠিক? না, ব্রেকফাস্ট যেহেতু আমাদের ফার্স্ট মিল, আমাদের কিন্তু নর্মাল, মানে ডায়াবেটিক হোক বা নন ডায়াবেটিক হোক, সকালের দিকে কিন্তু সুগারটা একটু বেশি থাকে। তার কারণটা হচ্ছে যে আমরা যদি বাইরে থেকে মিষ্টি নাও খাই বা কার্বোহাইড্রেট নাও খাই, আমাদের লিভার কিন্তু সুগার প্রডিউস করতে পারে। এটা কেন কেন করে, যে আমরা যখন ঘুম থেকে উঠছি আর কি, তার আগে থেকেই বডি লিভারকে সিগন্যাল দেয় যে আমাদেরকে প্রিপেয়ার করার জন্য যে আমাদের এনার্জি লাগবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে আমাদের কর্টিজলটা বাড়ে। তো এইবার যখন আমাদের নর্মাল লোকের ক্ষেত্রে কি হয়, যে তখন ইনসুলিন লিভারকে বলে না না, সাফিসিয়েন্ট আমাদের সুগার ব্লাডে আছে, এখন তোমার গ্লুকোজ প্রোডাকশান করার দরকার নেই। ডায়াবেটিক পেশেন্টদের কী হচ্ছে, যেহেতু ইনসুলিনের এফেক্টটা ব্লান্ট হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি সেই মানে সিগন্যালটা লিভারে পৌঁছচ্ছে না। ফলে লিভার কিন্তু সুগার প্রোডাকশান করেই যাচ্ছে। ফলে আমাদের আর্লি মর্নিংয়ে সুগারটা ডায়াবেটিক পেশেন্টদের বেশিই থাকবে, সে ওষুধ খান বা নাই খান। তার উপরে আমরা যদি ব্রেকফাস্টে রুটি লুচি এগুলো খাই তাহলে কিন্তু সুগারটা বাড়তে আরম্ভ করবে। ব্রেকফাস্টটা প্রিডোমিনেন্টলি প্রোটিন এবং মেনলি প্রোটিন করতে হবে। ডিনারে আমি যেটা বললাম যে প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, কার্বোহাইড্রেটটা কম, কিন্তু ব্রেকফাস্টটা হচ্ছে প্রোটিন রিচ। তো আমাদের দেশে সস্তার প্রোটিন হচ্ছে ডিম। ডিম খেতে পারেন সহজেই পাওয়া যায়। সহজে। আর একটা ছাতু, ছাতু খুব সস্তা, খুব ভালো প্রোটিন। ছাতু আপনি দুধ দিয়ে খেতে পারেন, তাহলে দুধের প্রোটিন আর ছাতুর প্রোটিনটা খুব অ্যাডিটিভ হয়, মানে সুপার ফুড টাইপের হতে পারে আর কি। এই দুটো খুব কমন অপশান থাকে। এইবার তার সঙ্গে যদি আপনি এক স্লাইস পাউরুটি খেতে যান, তাহলে কিন্তু ওই ডিম সেদ্ধ GLP-1 এফেক্টটা ব্লান্ট হয়ে যাবে। তো তার মানে আপনি কার্বোহাইড্রেট সকালে একদমই বাদ দিতে বলছেন। আপনি ছোলা বাদাম ভিজিয়ে রাখুন, সেগুলো আপনি সেদ্ধ করে খান বা অল্প তেলে ভেজে খান। যদি সেদ্ধ বা স্প্রাউট খেতে পারেন টক দই দিয়ে। আমরা যে ওটস খাই। হ্যাঁ, ওটস খেতে পারেন। ওটস কিন্তু এই যে রোল্ড কাট ওটস খেতে হবে। এই যে প্যাকেটের যে ওটসগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো কিন্তু প্রসেসড ওটসে কিন্তু কার্বোহাইড্রেট একটু বেশিই থাকে।
ঠিক আছে, সেটাও তাও চলতে পারে, বাট রোল কাট ওটস পাওয়া যায় না, দুধ দিয়ে খেলেন কোনো অসুবিধা নেই, বা ওটস সবজি দিয়ে বানিয়ে খেলেন। হ্যাঁ, ওটসের খিচুড়ি, ওটসে খিচুড়ি বানিয়ে খেলো, অনেকগুলো ডালিয়া সবজি। খাওয়া যেতে পারে। হ্যাঁ, ডালিয়া গুড অপশান। আর ডালিয়া, কিনোয়া এখন মানুষজন খুব খাচ্ছেন। কিনোয়াটা আমি কাদেরকে বলি, যা ধরুন এই অনেকে এই সাউথ ইন্ডিয়ান যে খাবারগুলো আছে, উপমা, সাউথ ইন্ডিয়ান এখনও হচ্ছে, ওড়িশাতে অনেক খায় এই উপমা। এবার উপমা যেটা বানায় সুজি দিয়ে, সুজি হচ্ছে আপনার তৈরি হয় ময়দা থেকে, ফর রিফাইন্ড। তো আপনি যখন উপমা বানাচ্ছেন, আপনি কিনোয়া দিয়ে বানান, কিনোয়া প্রোটিন। শুধু একটা হচ্ছে যে কিনোয়াটা আপনাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। কিনোয়াটা সুজির মতো খুব তাড়াতাড়ি বানানো যায় না, যদি না আপনি ভিজিয়ে রাখেন আর কি। তো কিনোয়াটা ডেফিনেটলি সুজির পরিবর্তে খুব ভালো অপশান আর কি। মানে আমরা রাইসের অল্টারনেট হিসেবেও কিনোয়া খেতে পারি যদি আমাদের সহ্য হয়। একদম তাই। আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে পারে এরকম কি কি খাবার রয়েছে? দেখুন, ইনফ্লামেশন কমাতে পারে এরকম অনেক খাবারই আছে। হ্যাঁ, যেমন ধরুন আমাদের এই ফ্রুটস বেশিগুলো খেতে হবে, বেশি করে খেতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু ফ্রুটস আমাদের সুগারের স্পাইক করে, সেগুলো বাদ দিই। যেমন আম, কাঁঠাল, লিচু, সবেদা, এগুলো বাদ দিই আর কি। যেমন লেবু, লেবু ভালো, আমলকি এগুলো কমায়। বা ধরুন আপনি স্যালাডসের মধ্যে গাজর, বিট, ব্রোকলি এগুলো ভালো। আরেকটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি তো ডেফিনেটলি ভালো, ব্ল্যাক কফি এগুলো ইনফ্লামেশন কমায়। তবে আমি যেটা আমার পেশেন্টদের বলি আর কি, যে সবথেকে ভালো চা যেটা ইনফ্লামেশন কমায় ডায়াবেটিস, সেটা হচ্ছে তুলসীর চা। একদম মানে বিনা পয়সা পাওয়া যায়। বাড়িতে প্রত্যেকেই তুলসী গাছ আছে। একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওই ১ কাপ জল নিয়ে সসপ্যানে ৮ থেকে ১০টা তুলসী। এটার মধ্যে কি মানে দু রকম তুলসী আছে, একটা হচ্ছে কালো যেটাকে বলে কৃষ্ণ তুলসী, আর একটা হুম। হচ্ছে সবুজ যেটা রাম তুলসী। যে কোনো একটা পেলেই হবে, কালোটা পেলে বেটার, কেননা কালোতে অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে। তো এবার আপনি ৫ মিনিট ঢাকা দিয়ে গরম করলেন, ঢাকা দিতে হবে এই কারণে, নইলে ওই যে ভালো জিনিসগুলো বেরিয়ে যাবে স্টিমের সঙ্গে। তো লাস্টে মানে ৫ মিনিটের পর আপনি ওই ১ চামচের ১/৪ ভাগ বা ৩/১ ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও ১ মিনিট ফুটিয়ে, তারপর ঠান্ডা করে, মানে ঠান্ডা মানে গ্যাসটা বন্ধ করে আর কি, তারপর একটা পুরো লেবুর রস দিয়ে দিন, দিয়ে আপনি গরম গরম বা একটু ঠান্ডা করে খান। তো এই তুলসী অনেক বেনিফিশিয়াল। তুলসীর যেটা প্লাস পয়েন্ট হচ্ছে ইনফ্ল্যামেশন কমায়। আর তুলসী হচ্ছে এই যেটা বলছিলাম যে হোয়াইট ফ্যাটটাকে ব্রাউন ফ্যাটে কনভার্ট করে দেয়। আমাদের ডায়াবেটিসে আমরা পায়োকিটাজোন বলে একটা ওষুধ ইউজ করি, এই ওষুধটা কিন্তু সেম ওয়েতেই কাজ করে যেটা তুলসী যেভাবে কাজ করে। তো এই তুলসীর চা যদি আপনি রোজ ১ বার থেকে ২ বার খেতে পারেন, যেভাবে যে পদ্ধতিতে বললাম, তাহলে কিন্তু ইনফ্ল্যামেশন ডেফিনেটলি কমবে। গোলমরিচেরও মনে হয় একটা ভূমিকা হ্যাঁ, রয়েছে। গোলমরিচ যে কোনো খাবারের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশানে হেল্প করে। যে কারণে আমরা বলি যে আমি ডিম সেদ্ধ গোলমরিচের গুঁড়ো দিয়ে খান। আরেকটা হচ্ছে আপনি ধরুন টক দই। দই তো হচ্ছে আমাদের খুব ভালো খাবার, এটা প্রোবায়োটিক। ইয়োগার্ট যা দাম, এটা কেনা সম্ভব না সবার পক্ষে। বাড়িতে পাতা টক দই সব থেকে ভালো। এই টক দই যখন পাচ্ছে, অনেকে কি টক খেতে পারে না, বা টক খেলে একটু অ্যাসিডিটি হয়, মনে হচ্ছে যে মুখটা একটু অ্যাসিড হয়ে গেল। দই পাতার সময় আপনি যদি তুলসীর রস দিয়ে পাতেন, তাহলে কিন্তু এই টক ভাবটা কেটে যায়। এবার এখানে কিন্তু দুটো প্লাস পয়েন্ট, একটা হচ্ছে ইনফ্ল্যামেশন কমবে, আর তুলসী কিন্তু আমাদের ইমিউনিটিকে বুস্ট করে। তো যেহেতু বাড়িতে তুলসী গাছ আছে, সেটাকে ইউটিলাইজ এভাবে করলে। না, আমরা তো শুধুমাত্র জানি যে সর্দি কাশিতে তুলসী পাতা হ্যাঁ, ওখানে রস খেলে লাভ হয়, এইটুকুই আমরা জানি। হ্যাঁ, ওখানে হচ্ছে ইমিউনিটিটাকে বুস্ট করছে। হ্যাঁ, কিন্তু ইনফ্ল্যামেশনটাও কমায় তো তুলসীর চা আর কি। আর গ্রিন টি ডেফিনেটলি ভালো, তবে গ্রিন টির দাম আছে, প্লাস ভালো গ্রিন টি কিনা দেখে নিতে হবে আর কি। আপনি কফির কথা বললেন, কফি নিয়েও কিন্তু প্রচুর কিছু আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলে যে বুলেট কফি, ঘি কফি এগুলো খেলে নাকি আমাদের ফ্যাট খুব তাড়াতাড়ি কমে যেতে পারে, খালি পেটে খেতে হবে। এটা কি সত্যি? খালি পেটে কফিটা আমরা খুব রেকমেন্ড করি না, তার কারণ বলছিলাম যে সকালে কর্টিজল লেভেলটা বেশি থাকে, তখন হচ্ছে কর্টিজল লিভারকে সিগন্যাল দেয় যে সুগার প্রডিউস করার জন্য। তো কফি কিন্তু কর্টিজল বাড়িয়ে দেয়। একদম খালি পেটে কফি না হওয়াই ভালো। আপনি ব্রেকফাস্টের পরে বা ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানে অফিসে খেতে পারেন। কফি আবার আমরা সন্ধ্যের পর খেতে না বলি, কারণ আবার কর্টিজল বাড়ালে কিন্তু ঘুম কেটে যাবে। এবং ঘুম কেটে গেলে কিন্তু যেহেতু কর্টিজল বেড়ে যাবে,
এবং অপটিমাম ঘুম না হওয়া কিন্তু একটা ডায়াবেটিসের কারণ। তো কফি খেতে গেলে আপনি মোটামুটি ব্রেকফাস্টের পর থেকে সন্ধ্যে 6টার মধ্যে যে কোনো সময় ব্ল্যাক কফি খান। বুলেট কফি বলতে পারবো না, তবে কফির যদি আপনি ওবেসিটি কমাতে চান বা ডায়াবেটিস পারপাসে, বা মেনলি হচ্ছে কফির এফেক্ট হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কমানোর জন্য মানে ব্ল্যাক কফি খুব ডেফিনেটলি ভালো। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে কফির সঙ্গে মানে ধরুন এরকম 1 কাপ কফির সঙ্গে দারচিনির গুঁড়ো মেশাতে হবে। দারচিনি গুঁড়ো মানে 1 চায়ের চামচে ধরুন হাফ চামচ এরকমভাবে। তো দারচিনি যে আবার অনেকগুলো ভ্যারাইটি আছে, একটা সিলন সিনামন আছে, হ্যাঁ, এটা সব থেকে ভালো। তো এই কফির সঙ্গে দারচিনি কিন্তু একটা খুব পাওয়ারফুল মানে এফেক্ট হয় ফ্যাটি লিভারের ক্ষেত্রে বা ওবেসিটির ক্ষেত্রে বা ইনফ্লামেশন কমানোর জন্য। সেক্ষেত্রে কোনো মানে মিষ্টি কিছু ইউজ না, করা যাবে না যারা সুগার ফ্রি নিচ্ছেন? সুগার ফ্রি কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে অনেক সুক্রালোজ আছে, হ্যাঁ, বা অ্যাসপার্টেম। অ্যাসপার্টেম আছে, এগুলো কিন্তু সেফ নয়। এবং মিষ্টি দোকানে অনেক সময় দেখবেন স্যাকারিনো ইউজ করছে সুগার ফ্রি হুম। মিষ্টিতে, এগুলো একদমই সেফ নয়। একদম স্টেভিয়া পাতা থেকে যে তৈরি সুগার ফ্রি, সেটা সেফ। একমাত্র প্রেগন্যান্সিতে বা ল্যাকটেশনে এটা এখনও সেফ বলে প্রমাণিত হয়নি। আদারওয়াইজ যে কোনো ডায়াবেটিক পেশেন্টরা সুগার ফ্রি ন্যাচুরা খেতে পারে, যেটা স্টেভিয়া পাতা থেকে তৈরি। তো এটা একটা প্রবলেম হচ্ছে, এটা একটু তেতো তেতো টাইপের, ওই হুম। জন্য অনেকে খেতে চায় না। আরেকটা মনে হয় এখন বেরিয়েছে মঙ্ক হ্যাঁ, ফ্রুট। আমি বলতে যাচ্ছিলাম। আর আর দুটো অল্টারনেট অপশান আছে। একটা হচ্ছে অ্যালুলোজ। অ্যালুলোজটা ইজিলি পাওয়া যায় না, কিন্তু অ্যালুলোজটা খেতে কিন্তু খারাপ নয়। হ্যাঁ, এবং এগুলো অ্যালুলোজ অনলাইনে পাওয়া যায় এবং সুপার মার্কেটে পাওয়া যায়। তার থেকে ইজিলি পাওয়া যায় মঙ্ক ফ্রুট সুগার। মঙ্ক ফ্রুট সুগারটা আপনি খেতে পারেন, সেফ। তো এই তিনটেই অপশান, স্টেভিয়া পাতা থেকে তৈরি সুগার ফ্রি ন্যাচুরা, কিংবা অ্যালুলোজ, কিংবা মঙ্ক ফ্রুট সুগার, এই তিনটেই সেফ। অনেকে কিন্তু বলেন যে সকালবেলায় যে লেবু জলের কথা আপনি বললেন তাতে মধু মিশিয়ে খেতে, যারা ডায়াবেটিক বা যারা ওবেস তাদের জন্য এই মধুটা কি হেল্পফুল? না, মধু কিন্তু আমার মনে হচ্ছে যে মধু তো মানে পিওর মধু পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, একমাত্র মানে সুন্দরবন বা যেখানে হচ্ছে সেখান থেকে আনে। কিন্তু পোর্শন কন্ট্রোল করতে হবে। আপনি সারাদিনে 1 চামচ খেতে পারেন মধু। হ্যাঁ, কিন্তু মধুও কিন্তু ব্লাড সুগার বাড়াবে। ওবেসিটি হয়তো অতটা বাড়াবে না, হ্যাঁ, কিন্তু যদি পিওর হানি হয়। তো ওই যেটা তুলসীর চা বলছিলাম, যদি একান্তই, ওটা তো খেতে একটু তেতো তেতো হবে, মানে তেতো বা কষ্টা হবে আর কি। তো যদি একান্তই না পারেন পিওর হানি 1 চায়ের চামচ মেশাতে পারেন, কিন্তু ডায়াবেটিস থাকলে মধু অ্যাভয়েড করাই ভালো। এবং এই যে ধরুন সুগারের একটা সাবস্টিটিউট এই হিসেবে বর্তমানে মানুষ গুড় খাচ্ছে বা ব্রাউন সুগার ইউজ হচ্ছে, এটা কি আমরা ঠিক করছি? দেখুন, গুড় যার ডায়াবেটিস নেই তার পক্ষে ডেফিনেটলি ভালো অপশান। তার কারণ গুড়টা হচ্ছে ন্যাচারাল, সুগারটা হচ্ছে কেমিক্যাল, চিনি হচ্ছে কেমিক্যাল। কিন্তু ডায়াবেটিস থাকলে বা ওবেসিটি থাকলে দুটোই কিন্তু আমাদের ক্যালোরি বাড়াবে এবং মানে মিষ্টিও বাড়াবে। সুতরাং ডায়াবেটিস থাকলে বা ওবেসিটি থাকলে গুড় চিনি দুটোই অ্যাভয়েড করা ভালো। মানে জিরো ক্যালোরি যেটা বললেন আপনি, যে মঙ্ক ফ্রুট সুগার বা অ্যালুলোজ বা স্টেভিয়া, এগুলো ইউজ করাই ভালো। ডাক্তারবাবু, আমরা কর্টিজল নিয়ে কথা বলছিলাম। এখন এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক। কর্টিজল নিয়ে প্রচুর আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। স্ট্রেস হরমোন বলে আমরা জানি। এই কর্টিজল আমাদের ওবেসিটি বাড়াতে কি একটা রোল প্লে করে? রাইট। কর্টিজল যদি বেড়ে যায় তাহলে কিন্তু ওবেসিটি বেড়ে যাবে। কর্টিজল এখন তো আমাদের যেহেতু খুব ফাস্ট লাইফ, হ্যাঁ, যত ফাস্ট লাইফ হবে তত কর্টিজল লেভেল বেড়ে যাবে। রাত্রে জেগে থাকলে, হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম হরমোনই হচ্ছে আমাদের মানে হরমোনের কন্ট্রোলটা থাকে রাত্রেবেলা। তো রাত্রেবেলার জন্য ঘুমটা খুব জরুরি। আমরা যদি প্রপার না ঘুমোই, হ্যাঁ, আমি অনেক দেখেছি যে এই রিসেন্টলি এখন দেখা যাচ্ছে যে প্রচুর আইটিতে যারা কাজ করে ইয়ং ছেলেমেয়ের ডায়াবেটিস হচ্ছে, এরা যেহেতু নাইট শিফট করে বলে। হুম, তো আপনি হয়তো আমাকে বলতে পারেন যে তো আমরা ডাক্তারও তো নাইট শিফট করি। আমাদের ক্ষেত্রে নাইট শিফটটা ওভাবে হয় না, হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন। আমাদের সিস্টাররা মানে নার্সরা হয়তো সপ্তাহে 3 দিন করছে, তারপরে আবার শিফট হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস যদি আপনি নাইট শিফট করতে থাকেন তাহলে কিন্তু আপনার হরমোনের গন্ডগোল হবেই এবং কর্টিজল বেড়ে যাবে, এবং কর্টিজল বেড়ে গেলে ওবেসিটি, ডায়াবেটিস এবং ইনফ্ল্যামেশনও বাড়বে। হ্যাঁ, তো ইনফ্ল্যামেশন বাড়ায় কিন্তু কর্টিজল, এবং আমাদের এই যত ফ্যাট বাড়বে
হ্যাঁ, এবং ফ্যাট থেকে যে হরমোনগুলো বেরোয় আর কি, সেগুলোও কিন্তু কর্টিজলকে বাড়ায়। এমনও শোনা যায় যে ধরুন যদি কোনো পরিবারে প্রচণ্ড পরিমাণ ঝগড়াঝাঁটি অশান্তি হয় সেক্ষেত্রেও নাকি আমাদের বডিতে কর্টিসল বেড়ে যায়। ডেফিনেটলি কর্টিজল তো হচ্ছে আমাদের আপৎকালীন হরমোন, যেটা আমাদের স্ট্রেসকে মানে ম্যানেজ করতে সাহায্য করে। হ্যাঁ, তো কর্টিজল তো সেক্ষেত্রে বাড়বেই। কোনো ন্যাচারাল উপায়ে কি কর্টিসল কমানো যায় বডিতে? ন্যাচারাল কমাতে গেলে আপনাকে যোগা, মেডিটেশান, খুব ভালো রাত্রেবেলা খুব ভালো ঘুম, রাত্রি না জাগা, হুম, এবং উম, খুব কম্পিটিটিভ লাইফ না লিড করা আর কি, মানে আমাকে এটা করতেই হবে, আমাকে ফাস্ট হতেই হবে। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাভয়েড করলে, নিয়মিত এক্সারসাইজ করলে, হ্যাঁ, পার্টিকুলারলি ধরুন কতটা এক্সারসাইজ করব আমরা? এক্সারসাইজ বলতে হবে, আমি জিম এক্সারসাইজ বলছি না। জিম এক্সারসাইজ খুব ইন্টেন্স এক্সারসাইজ করলে কিন্তু কর্টিজল বেড়ে যাবে। একদম মর্নিং ওয়াক, হুম, আপনি নিয়মিত 30 থেকে 40 মিনিট মর্নিং ওয়াক করুন, বা ইভিনিং ওয়াক করতে পারেন, তাতেও কিন্তু কর্টিজল কমে। তার মানে আমাদের শান্ত রাখতে হবে, এটা সব একদম। থেকে গুরুত্বপূর্ণ। মানে নিজেকে কোনোভাবেই স্ট্রেসড করা যাবে না। আপনি একদম শুরুর দিকে স্লিপ অ্যাপনিয়া নিয়ে বলছিলেন আমরা যখন শুরু করলাম কথা বলা। বর্তমানে কিন্তু আমরা প্রচুর মানুষকেই শুনি তারা সিপ্যাপ ইউজ করেন, স্লিপ অ্যাপনিয়া রয়েছে। এই বিষয়টা মোটা হয়ে যাওয়ার সঙ্গে কি সম্পর্কযুক্ত? একদমই। কি হচ্ছে, আমাদের এই গলার এখানে যে ফ্যাটটা বেড়ে যায়, ফলে আমাদের জিভটা রাত্রেবেলা শোয়ার সময় আমাদের শ্বাসনালীকে আটকে দেয়। হ্যাঁ, পার্শিয়ালি বা কমপ্লিট আটকে দেয় আর কি, ফলে শ্বাসটা বন্ধ হয়ে যায় আর কি। কেমন? তো যেই আমাদের বডি ফ্যাটটা কমবে, আমাদের গলার ফ্যাটটাও কমবে। হ্যাঁ, কমলে অটোমেটিক্যালি আমাদের ওই স্লিপ অ্যাপনিয়ার সম্ভাবনাটা কমে যাবে। তবে স্লিপ অ্যাপনিয়া যেটা বলছিলাম, যে স্লিপ অ্যাপনিয়া কমাতে গেলে কিন্তু আমাদের অনেক ওয়েট কমাতে হবে। যেমন পিসিওএসে 5% ওয়েট কমালে হয়ে যাবে, স্লিপ অ্যাপনিয়া ঠিকঠাক করতে গেলে কিন্তু 15 থেকে 20% ওয়েট কমাতে হবে। ডাক্তারবাবু, আমরা একটুখানি ডায়াবেটিস নিয়ে এবার একটু ডিটেলে আলোচনা করি আপনার সঙ্গে। এই যে বর্তমানে আমরা খুব শুনতে পাচ্ছি ইনসুলিন রেজিস্ট্যান্ট, অনেকেই নাকি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছি, এই ব্যাপারটা কি? ইনসুলিনের কাজটা কি? ধরুন আমরা এখন লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর আমরা যে ভাতটা খেলাম সেখান থেকে যে সুগারটা বাড়ছে, ইনসুলিনের কাজটা হচ্ছে এই সুগারটাকে কোষের মধ্যে ঢোকানো। এই কোষ বলতে 80% আমাদের ব্লাড সুগার ঢুকবে হচ্ছে মাসেল সেলের মধ্যে, মাসেলের মধ্যে। হ্যাঁ, যেই কারণেই আমি বলছিলাম যে পোস্ট মিল ওয়ার্কটা খুব জরুরি। হ্যাঁ, তাহলে কি মাসেলটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটেড হচ্ছে, ও ইনসুলিনের সাহায্য ছাড়াই সুগারটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো আমাদের কি হচ্ছে, আমাদের ফলটি খাবারের জন্য, যেমন তেল, আমরা প্রচুর ধরুন তেল খাচ্ছি, চিজ খাচ্ছি, বাটার খাচ্ছি, মেয়োনিজ খাচ্ছি, এগুলো ফ্যাট। এই ফ্যাটগুলো আগে থাকতে কোষের মধ্যে গিয়ে বসে আছে। যেমন আপনি শুনেছেন ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারের কোষের মধ্যে ফ্যাট গিয়ে বসে আছে। একইভাবে মাংসপেশি কোষের মধ্যেও ফ্যাট গিয়ে বসে আছে। এবার ফ্যাট করছে কি, যে ইনসুলিন যে ব্লাড গ্লুকোজটাকে সেলের মধ্যে ঢোকাবে, সেই সিগন্যালটাকে ব্লান্ট করে দিচ্ছে। মানে গ্লুকোজটার সেলের মধ্যে ঢুকতে পারছে না, কোষের মধ্যে ঢুকতে পারছে না। এটাকেই ডাক্তারি পরিভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। তখন প্যাঙ্ক্রিয়াস কী করছে? তখন প্যাঙ্ক্রিয়াস হচ্ছে বেশি বেশি করে ইনসুলিন ক্ষরণ বাড়াচ্ছে। ঠিক আছে? ফলে কী হচ্ছে, ইনসুলিন মানে স্বাভাবিকের থেকে অনেক বেশি ক্ষরণ হচ্ছে, দিয়ে ইনসুলিন জোর করে কোষের মধ্যে সুগারটাকে ঢুকিয়ে দিচ্ছে। এইবার এটা হতে 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 একটা টাইমে কিন্তু প্যাঙ্ক্রিয়াস ফেল করছে, তখনই ডায়াবেটিস শুরু হচ্ছে। তার মানে যারা ইনসুলিন রেজিস্ট্যান্ট এই মুহূর্তে, কিছুদিন বাদে গিয়ে তারাই ডায়াবেটিক হয়ে যাবে। একদম তাই। আপনি যত যত ওবেস পেশেন্ট দেখছেন, এদের দেখবেন ফাস্টিং সুগার তো ঠিক আছে, আপনি যদি ফাস্টিং ইনসুলিন টেস্ট করেন দেখবেন অনেক বেশি, এবং এটাই ইন্ডিকেট করছে যে এনারা ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। এবং পিসিওএসেও একই হয়, ফাস্টিং ইনসুলিন টেস্ট করে দেখা বেশি আছে। কি করণীয় এই ধরনের মানুষদের? একদম ওয়েট কমানো, ফ্যাটটা কমানো, বডি ফ্যাটটা কমিয়ে ফেললেই। এখন তো কনসেপ্ট হয়ে গেছে যে ডায়াবেটিস ইজ এ, মানে টাইপ 2 ডায়াবেটিস ইজ এ রিভার্সিবল ডিজিজ। ধরা পড়া 6 বছর অবধি বডি ফ্যাট কমিয়ে ডায়াবেটিস রিভার্স করা যায়। তার মানে ডায়াবেটিস সেরে যেতে পারে? হ্যাঁ, এবারে আমরা সেরে মানে কিওরটা বলছি না আমি এই কারণে, যে আমরা রিভার্স করার পর যদি পেশেন্ট লাইফস্টাইলটা না মেনটেন করে, তাহলে কিন্তু এটা ফিরে আসতে পারে। মানে আমরা রিভার্স করে দেওয়ার পর
লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। আমার অনেক পেশেন্ট আছে যারা 5-6 বছর হয়ে গেছে, রিভার্স হয়ে গেছে, এখনও ঠিকই আছে। তারা লাইফস্টাইলটা মেনটেন করেন, নিয়মিত সাঁতার কাটেন, হ্যাঁ, নিয়মিত এক্সারসাইজ করেন, খাওয়াটা মেনটেন করেন, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর কি। মানে খাওয়ার হাতছানি তো মানে উপেক্ষা করা খুব মুশকিল। বাস্তব বাঙালিদের ক্ষেত্রে তো আরো বেশি। এই রিভার্স করার জন্য আমাদের কি কি করতে হবে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে? কতগুলো সিম্পল প্রসেস আমরা বলে দিই। আমরা প্রথমে একটা ডায়েট চার্ট বানিয়ে দিই এবং আমরা কতগুলো এক্সারসাইজ বলে দিই যে আপনি এই এক্সারসাইজ করবেন নাকি যার যেটা সুটেবল। হ্যাঁ, ধরুন যে কম বয়সে তাকে আমরা বললাম যে আপনি জগিং করুন, জিমে গিয়ে আপনি একটু কার্ডিও করুন, ট্রেডমিল করুন, সাইক্লিং করুন। যারা একটু বেশি বয়স, 50-এ বয়সে তাদের ক্ষেত্রেও আমি যদি বলি যে জিমে গিয়ে আপনি ট্রেডমিল করুন, তার তো হাঁটু ব্যথা শুরু হয়ে যাবে। তাদের ক্ষেত্রে আমরা বলি আপনি সমতলে স্নিকার পরে হাঁটুন, সকালে 0.5 ঘন্টা হাঁটুন, তারপরে প্রত্যেকবার খাওয়ার পরে 15 মিনিট করে হাঁটুন। আরেকটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ট্রেনিংটা খুব দরকার, অন্তত সপ্তাহে 2 দিন হালকা ওয়েট তোলা, যাতে মাসেলটা বিল্ড আপ হয়। তার কারণটা হচ্ছে আমরা খাওয়ার পরে 80% সুগারটা কিন্তু অ্যাবজর্ব করে মাসেল, এবং আমাদের 40 বছর বয়সের পর কিন্তু প্রত্যেক ডিকেডে 5% করে মাসেল লস হয়। তো এই মাসেল বিল্ড আপটা খুব জরুরি। অ্যাটলিস্ট বিল্ড আপ না করতে পারলেও যেটুকু মাসেল আছে সেটা যাতে মেনটেন হয়, তার জন্য রেজিস্ট্যান্স ট্রেনিংটা খুব জরুরি। তো সেগুলো আমরা বলে দিই যে কী কী এক্সারসাইজ করতে হবে, এটা করতে হবে, আর রিফাইন্ড খাবারগুলো বন্ধ করতে হবে। তাহলেই কিন্তু অর্ধেক ডায়াবেটিস রিভার্স হয়ে যায়। যারা ধরুন ডায়াবেটিসের মেডিসিন নিচ্ছেন রেগুলারলি, একটা সময় কি আসতে পারে যে তাদের আর মেডিসিন নিতে হচ্ছে না? হ্যাঁ, বন্ধ হয়ে যায় তো। যারা লাইফস্টাইল ফলো করেন অনেকেরই মেডিসিন বন্ধ হয়ে যায়। ইনসুলিন নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে ইনসুলিন একবার শুরু করলে আর নাকি কোনোদিন বন্ধ করা যায় না। এটা কি সত্যি? সেটা না, সেটা একদমই সত্যি নয়। ইনসুলিনও বন্ধ করা যায়, মানে ইনসুলিন বন্ধ করে ট্যাবলেট করা যায়। মানে এটা নির্ভর করছে যে প্রথমত লাইফস্টাইলটা কীভাবে ফলো করছে। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইনসুলিন টেম্পোরারি ইউজ হয়। যেমন ধরুন কোনো পেশেন্টের সার্জারি হবে, সেক্ষেত্রে ওই কটা দিন ইনসুলিন ইউজ হলো, বা অন্য কোনো কারণে ভর্তি হয়েছে হসপিটাল, ধরুন কোনো একটা ডায়াবেটিক পেশেন্টের নিউমোনিয়ার জন্য ভর্তি হয়েছে, টেম্পোরারি ইনসুলিন দেওয়া হলো। কোভিডের সময় যেমন কি স্টেরয়েড দেওয়া হচ্ছিল অনেকের, সেক্ষেত্রে ইনসুলিন লাগছিল, যেই মুহূর্তে আবার ঠিক হয়ে গেল ইনসুলিন বন্ধ হয়ে গেল। তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে টেম্পোরারি। আর যারা নিচ্ছেন তারা হয়তো ডোজ কমতে পারে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল ফলো করলে ইনসুলিন বন্ধও হয়ে যেতে পারে। কোনটা বেশি সেফ, মেডিসিন না ইনসুলিন ইনজেকশন? দেখুন, এটা ডিপেন্ড করছে আপনার ডায়াবেটিস কোন স্টেজে আছে তার উপর, এবং কী ধরনের ডায়াবেটিস তার উপর ডিপেন্ড করছে। যেমন টাইপ 1 ডায়াবেটিস, এটা আমাদের ইন্ডিয়াতে কম, কিন্তু টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন একমাত্র চিকিৎসা। বড়দের আরেক ধরনের হয়, যেটা হচ্ছে ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্ট বলে, লাডা বলে। তো সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, কিন্তু মেজরিটি অফ দ্য টাইপ 2 ডায়াবেটিস যেটা আমাদের দেশে হয়, সে কিন্তু ট্যাবলেট দিয়েই চিকিৎসা করা হয়। মানে তার মানে এমন নয় যে ইনসুলিন নিতেই হবে, তার না, অল্টারনেটিভ হিসেবে ট্যাবলেট রয়েছে এবং সেগুলো সেফ। সেফ। ডাক্তারবাবু, মেটফর্মিন নামটা আমরা এখন কিন্তু অনেকেই জানি এবং উইদাউট প্রেসক্রিপশন অনেকেই খেয়ে নিই। এটার কি সাইড এফেক্ট হতে পারে? মেটফরমিনের মেন সাইড এফেক্ট হচ্ছে গ্যাস্ট্রিক, মানে অ্যাসিডিটি হয়, একটু গ্যাসের সমস্যা হতে পারে, কারু কারু ডায়রিয়া হয়। মেটফরমিন হচ্ছে ডায়াবেটিস একদম ফার্স্ট ওষুধ, এবং এটা হচ্ছে যুগান্তকারী ওষুধ। তার কারণটা হচ্ছে মেটফরমিন দেখা গেছে যে আমাদের ব্লাড সুগার কমানো ছাড়াও অনেকগুলো ভালো কাজ করে। যেমন প্রেগনেন্সিতে একমাত্র মেটফরমিন ইউজ করা যায় ট্যাবলেটগুলোর মধ্যে। হ্যাঁ, সুতরাং মেটফরমিন প্রেগনেন্সিতেও সেফ, ফ্যাটি লিভারে কাজ করে, এবং মেটফরমিনে কিছু কিন্তু অ্যান্টি ক্যান্সার এফেক্টও আছে, তো এবং অ্যান্টি এজিং এফেক্টও আছে। কিন্তু এই পেটের সমস্যাটা অ্যাভয়েড করতে গেলে খুব লো ডোজে শুরু করতে হবে, খাবারের সঙ্গে খেতে হবে, মানে মিলের পরে খেতে হবে, এবং গ্র্যাজুয়ালি ডোজ বাড়াতে হবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু 10-20% পেশেন্ট কিন্তু মেটফরমিন টলারেট করতে পারে না। যখন ডোজটা বাড়ানো হয় তাদের ক্ষেত্রে ডোজ কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু মেটফরমিন খুবই সেফ ওষুধ। এবং এই যে ধরুন এখন অজেম্পিকের কথা আমরা বলছিলাম, মুঞ্জারো এগুলোর কথা আমরা বলছিলাম, এগুলোর নিশ্চয়ই কোনো সাইড এফেক্ট আছে। যে যেমন বিজ্ঞাপনী কোম্পানি তারা কিন্তু বলছে কোনো সাইড এফেক্ট নেই, এটা কি সত্যি কোনোভাবে? একদমই ভুল বলেছে। ইনজেক্টেবল অজেম্পিক নিয়ে আমার কোনো স্টাডি নেই, কিন্তু একই মলিকুল যে সেমাগ্লুটাইড নিয়ে আমারই একটা স্টাডি আছে, যেটা ইন্ডিয়াতে ফার্স্ট স্টাডি, যেটা ওরাল সেমাগ্লুটাইড নিয়ে 18 মান্থস মানে 1.5 বছরের স্টাডি। আমি একটা পোল্যান্ডের জার্নালে পাবলিশ হয়েছিল 2 বছর আগে।
তো দেখা গেছিলো যে প্রায় 20% ড্রপ আউট, এবং ড্রপ আউট নট বিকজ অফ মানে কস্ট, ডিউ টু সাইড এফেক্টস। এগুলো গ্যাস্ট্রিক সাইড এফেক্টস মারাত্মক হয় যদি আপনি গ্র্যাজুয়ালি ডোজটা বাড়ান, এবং গ্র্যাজুয়ালি ডোজ বাড়ালেও কিন্তু অনেকে টয়ার্ড করতে পারে। তার একটা কারণ তো হচ্ছে যে এটা তো মেটফর্মিনের পরে আমি দিচ্ছি। মেটফর্মিন এমনি একটু গ্যাস্ট্রিক ইনটলারেন্স হচ্ছে, তারপরে আমি এগুলো দিচ্ছি, এগুলোতে গ্যাস্ট্রিক প্রবলেম হবেই। এবং আমার মতে এগুলো দেওয়ার আগে দেখে নেওয়া উচিত যে অন্য কোনো প্রবলেম আছে কিনা কিনা, পার্টিকুলারলি তার কোনো গলব্লাডারে স্টোন আছে কিনা, বা তার আগে কোনো প্যাঙ্কিয়াটাইটিস হয়েছিল কিনা। এই ধরনের পেশেন্টদের কিন্তু সাইড এফেক্টস আরও বেশি হয়। সাইড এফেক্টস নেই এটা বলাটা একদমই ভুল। অ্যালোপ্যাথিক এমন কোনো মেডিসিন নেই যার সাইড এফেক্টস নেই, এফেক্ট থাকলে সাইড এফেক্ট থাকবেই। এবং এই অজেম্পিক, উইগোভি, মঞ্জেরো এগুলো আপনি ধরে রাখতে পারেন যে 20-30% কেসের সাইড এফেক্ট হবেই। এবং এগুলো কি কোনোভাবে আমাদের মাসেল লসও করে? হ্যাঁ, একদমই তাই। তার কারণ বলছিলাম যখন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স সময় যে মাসেলের মধ্যেও ফ্যাট থাকে, আপনার এগুলো হচ্ছে 61% ফ্যাট লস করে, 39% মাসেল লস করে। তো এই ইঞ্জেকশানগুলো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা ফিজিক্যালি অ্যাক্টিভ। হুম, তো আমরা পেশেন্টদের জিজ্ঞেস করি যে আপনি ফিজিক্যালি কতটা অ্যাক্টিভ। আমাদের কাছে অনেকে ধরুন অর্থোপেডিক সার্জন বলছেন যে ইনার অস্টিও আর্থ্রাইটিস আছে, তো নি রিপ্লেসমেন্ট করতে হবে, তুমি এনাকে ওয়েট কমিয়ে দাও। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনি ফিজিক্যাল কী এক্সারসাইজ করেন, অনেকে কোনো এক্সারসাইজই করে না। তার ক্ষেত্রে কিন্তু আপনি যদি হঠাৎ করে অজেম্পিক দিই, দুম করে কিন্তু মাসেল লস হয়ে একসময় দেখা যায় এই যে চেয়ার থেকে উঠতেই পারবে না, এরকম হতে পারে। তো এনাদের ক্ষেত্রে আমরা বলি আপনি সমতলে হাঁটুন, বা হাঁটু ব্যথা থাকলে সাইক্লিং করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ন্যাচারালি ওয়েট লস হ্যাঁ, করা। একটা জিমের সাইকেল বাড়িতে কিনে নিন, দিয়ে সাইক্লিং করুন। হ্যাঁ, তো এই ইনজেকশানগুলো দেওয়ার প্রিকন্ডিশন হচ্ছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ পেশেন্টদের এগুলো দেওয়াই যাবে না। একটা খুব সিম্পল টেস্ট আমরা করে দেখে নিই আর কি, যে পেশেন্ট কতটা মানে মাসেল লস হচ্ছে কি না, মানে তার অলরেডি মাসেল অ্যাক্টিভিটি কেমন। বসে আছে 5 বার স্ট্রেট ওঠা আর বসা আমাদের ক্লিনিকেই করতে বলি। তাতে যদি 10 সেকেন্ডের বেশি সময় লাগে 5 বার স্ট্রেট ওঠা আর নামা, আমরা স্টপ ওয়াচে দেখি, তাহলে কিন্তু বুঝতে হবে যে মাসেল লস আছে, তাকে কিন্তু এই ওষুধ দেওয়াই যাবে না। এগুলো তো তার মানে মানুষ বিচার না করেই ওষুধ দিচ্ছে। আমি তো রিসেন্টলি দেখলাম অনলাইনে বিক্রি হওয়া শুরু হয়েছে। কি হবে ফলাফল? গভর্নমেন্ট ডিসাইড করবে, আমরা তো ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর নয়। কিন্তু সাধারণ মানুষকে আপনি কি তবে বলবেন? মোস্ট প্রবাবলি ডিসিজিআই এখন একটা নতুন সার্কুলার করেছে, যে এগুলো বোধহয় অনলাইনে মানে প্রেসক্রিপশান ছাড়া করা যাবে না। আপনি যেটা বলছেন আমি শুনেছিলাম যে এই এতে এই যে যেগুলো বিউটিশিয়ান বা এরাও অনেকে ইউজ করছিল, কিন্তু ওগুলো বোধহয় এখন গভর্নমেন্ট ব্যান করেছে। এখনো পর্যন্ত হয়নি, বিকজ আমি 2-3 দিন আগেও অ্যাড দেখেছি, অ্যাড এসেছে। তারা অনলাইনে ডক্টর কনসাল্ট করছেন এবং করে তারা প্রেসক্রাইব করে দিচ্ছেন। প্রথমত অনলাইন কনসালটেশনে কিন্তু আমাদের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল অ্যাপ্রুভ করে না। হ্যাঁ, মানে অনলাইন কনসালটেশনে যদি কোনো মেডিকো-লিগ্যাল প্রবলেম হয়, তার জন্য প্রথম কিন্তু দায়ী থাকবে ডাক্তার নিজে। পেশেন্টকে ফিজিক্যালি যেটা বললাম, আপনি যদি ফিজিক্যালি না দেখেন তার মাসেল কতটা লস আছে, আপনি যদি না বোঝেন যে টেস্ট আমরা করি, তাহলে তো পেশেন্টকে দেওয়াই যাবে না। ডাক্তারবাবু, ডায়াবেটিস রিলেটেড কি কি সমস্যা নিয়ে মানুষ আসেন আপনাদের কাছে? দেখুন, ডায়াবেটিস যখন প্রথম ধরা পড়ে প্র্যাকটিক্যালি কোনো সমস্যা থাকে না, কারণ ডায়াবেটিসের যে ক্লাসিক উপসর্গগুলো, যে বেশি জল তেষ্টা পাওয়া, বেশি খিদে পাওয়া, বেশি ইউরিন হওয়া রাত্রেবেলা, সেগুলো কিন্তু অনেক সময় নাও থাকতে পারে। এগুলো হয়, এগুলো নিয়েও আসে। খুব নন স্পেসিফিক সিমটম নিয়ে আসে, মাথা ঘুরছে, শরীর দুর্বল লাগছে, অফিসে গেছি ঘুম ঘুম পাচ্ছে, হ্যাঁ, হঠাৎ ওয়েট খুব লস হচ্ছে, এই ধরনের সিমটম নিয়েই আমাদের কাছে মেনলি বেশি আসে যখন ডায়াবেটিস ধরা পড়ে। তারপর যদি ডায়াবেটিস ঠিক কন্ট্রোল না হয়, তখন ডায়াবেটিসজনিত কারণে 3টে অর্গান খুব অ্যাফেক্টেড হয়। একটা হচ্ছে কিডনি, আরেকটা হচ্ছে নার্ভ, আর একটা চোখ। তার মধ্যে কিডনিটা তো আপনি টেস্ট না করলে বুঝতে পারবেন না, কিন্তু কিডনির একটা খুব কমন সিমটম আছে, অনেকে ওভারলুক করে যায়, সেটা হচ্ছে ইউরিনে ফেনা হচ্ছে কিনা। সকালে আর্লি মর্নিংয়ে যদি ইউরিনে ফেনা হয়, তাহলে কিন্তু বুঝতে হবে যে কিডনি থেকে প্রোটিন লিক করছে, এবং এটাই কিন্তু ডায়াবেটিসজনিত কিডনি খারাপ হওয়ার প্রথম কারণ। এবং এই সময় চিকিৎসা করলে কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু অনেকেই কী হয় ব্যাপারটা ওভারলুক করে যায়, সকালে হয়তো আর্লি মর্নিংয়ে খেয়াল করলেন না, তারপর অনেকে হয়তো
পাটা ঝিঝি করছে, পাটা অবশ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডায়াবেটিস জনিত কারণে নার্ভটা খারাপ হচ্ছে। চোখেরটা ব্যাপারটা হচ্ছে চোখে তো রেটিনা মানে চোখের যে আমাদের পেছন দিকে রেটিনা বলে একটা অর্গান থাকে যেটা ডায়াবেটিসে খারাপ হয় আর কি। তো সেটাও হয়তো চোখের দেখতে অসুবিধে হচ্ছে বা চোখের সামনে কিছু জিগজ্যাগ লাইন দেখছে বা কিছু কালো স্পট ঘুরছে, এই ধরনের সিমটম নিয়ে আসে আর কি। তো রেটিনা আমরা ক্লিনিকেই চেক করে দিই, কিন্তু বাকিগুলো আমাদেরকে মানে নার্ভটাও আমরা চেক করে দিই, কিন্তু কিডনির ব্যাপারটা টেস্ট করতে দেখতে হয় যে প্রোটিন লিক করছে কিনা। তো এই ধরনের উপসর্গ নিয়ে আসে। বা হয়তো কারোর কোনো ইনফেকশান হয়েছে, সারছে না, হ্যাঁ, কোনো একটা পায়ে আলসার হয়েছে, সারছে না। তো এই ধরনের উপসর্গ নিয়ে আসে, তখন আমরা সুগার টেস্ট করে দেখা যায় যে হ্যাঁ, সুগারটা অনেক বেশি আর কি। ডায়াবেটিস থেকে কি ইনফার্টিলিটিও হতে পারে? ডায়াবেটিস থেকে ডেফিনেটলি ইনফার্টিলিটি হতে পারে। মানে মানে দু ধরনেরই, মানে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। ছেলেদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে ডায়াবেটিস জনিত কারণে নার্ভের সমস্যা হলে ইরেকশনের প্রবলেম হতে পারে এবং স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। মেয়েদের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হতে পারে, ওভিউলেশন, যেহেতু মানে ডায়াবেটিস এবং পিসিওডি প্রায় একই গোত্রের রোগ আর কি। তো একটা ওভিউলেশনের প্রবলেম হতে পারে, হ্যাঁ, বা নার্ভের প্রবলেম হতে পারে, রেকারেন্ট ইনফেকশান হতে পারে মানে জেনিটাল ট্র্যাক্টে আর কি। এবং অন্য হরমোনেরও সমস্যা হতে পারে আর কি, মানে হরমোনজনিত কারণে ইনফার্টিলিটি হতে পারে। তো এগুলো হয় মানে, কিন্তু এখন ডায়াবেটিসে যেহেতু পেশেন্টরা আমাদের কাছে খুব আর্লি আসেন এবং খুব তাড়াতাড়ি কন্ট্রোল হয়ে যায়, এখন এই প্রবলেমগুলো অনেক কমে গেছে। এখনও অনেক সময় দেখা যায়, ধরুন আগে একটা সময় আমরা দেখতাম আমাদের বাবার ক্ষেত্রে হচ্ছে, কাকার ক্ষেত্রে হচ্ছে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে 50 আপ মানুষদের ক্ষেত্রে ডায়াবেটিস হচ্ছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 20 বছর বয়স, 30 বছর বয়স, তাদের হাই সুগার রয়েছে। একদমই তাই। তার কারণটা হচ্ছে যে এখন তো কম বয়সে ওবেসিটিটা বাড়ছে, যেহেতু ওবেসিটি বেশি ডায়াবেটিসের মেন কারণ। এবং এখন স্ট্রেস লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে ইয়ংদের, হ্যাঁ, স্ট্রেস লেভেল। এবং এখন যারা ধরুন এই আমি দেখছি এখন স্কুল কলেজে যারা পড়ছে তারাও রাত্রির জেগে পড়াশোনা করছে, হ্যাঁ, ফলে কর্টিজল বেড়ে যাচ্ছে, স্ট্রেস বেড়ে যাচ্ছে, ওবেসিটি বেড়ে যাচ্ছে, এদেরই কিন্তু ডায়াবেটিস বেশি হচ্ছে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে? ছোট বাচ্চাদের ক্ষেত্রে, খুব ছোট বাচ্চাদের আমাদের দেশে টাইপ 1 ডায়াবেটিস যেহেতু কম কম হয়, টাইপ 1 ডায়াবেটিস মেনলি ছোট বাচ্চাদেরই হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এখন আমরা দেখছি টোয়েন্টিজে হচ্ছে, হ্যাঁ, আগে যেটা হতো না আর কি। আর কিন্তু টোয়েন্টিজে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোস করার আগে অন্য টাইপ হচ্ছে কিনা, যেমন ধরুন একটা ডায়াবেটিস আছে ম্যাচিওরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়ং মডি বলে, সেগুলো হচ্ছে কিনা টেস্ট করে দেখতে হবে আর কি, যদি খুব রোগা হয়। কেননা যেহেতু টাইপ 2 ডায়াবেটিস মেনলি মোটা হয়, ওবেসদের বেশি হয়, সুতরাং রোগা ডায়াবেটিস হলে আমাদের দেখতে হবে যেটা অন্য ধরনের ডায়াবেটিস হচ্ছে কিনা। কেন প্রত্যেকটা ডায়াবেটিসের ট্রিটমেন্টটা ডিফারেন্ট। যেমন টাইপ 2 ডায়াবেটিস ট্যাবলেট দিয়ে চিকিৎসা করতে হবে, টাইপ 1 ইনসুলিন দিয়ে, লাডা আবার ইনসুলিন দিয়ে, আবার মডি হলে ট্যাবলেট দিয়ে করতে হবে। তো কম বয়সে ডায়াবেটিস হলে এই ডিফারেন্সিয়েটটা করতে হবে যে কোন ধরনের ডায়াবেটিস, সেই হিসেবে চিকিৎসা করতে হবে। আমাদের সন্তানদের ডায়াবেটিস আছে কি নেই, কি সিমটম দেখে আমরা বুঝবো বা কখন ডাক্তারের কাছে নিয়ে যাব তাকে? দেখুন, যদি সন্তানের কোনো ধরুন উইকনেস নেই বা কোনো লেথার্জি নেই, ঠিকঠাক পড়াশোনা করছে, ঠিকঠাক খেলাধুলা করছে, কোনো মানে ওয়েট ঠিক আছে, তাহলে বুঝতে হবে ঠিক আছে। যদি পরিবারে কারুর ডায়াবেটিসের হিস্ট্রি আছে বাবা মার, তাহলে কিন্তু 30 বছরের পর থেকেই বছরে একবার করে স্ক্রিনিং করা উচিত। টিনেজারদের ডায়াবেটিস হয়ে তা কিন্তু সিমটম থাকবে, মানে একদম উপসর্গ থাকবে না। যেমন ধরুন হঠাৎ করে ওয়েট লস হচ্ছে, বাচ্চা রাত্রেবেলা বারবার টয়লেটে যাচ্ছে, বা বেশি খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে বেশি, বা সাডেন ওয়েট কমে যাচ্ছে, পড়াশোনায় মন দিতে পারছে না, কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তখন আমাদের ডায়াবেটিস এবং থাইরয়েড দুটোই এক্সক্লুড করতে হবে। আর বড়দের ক্ষেত্রে আমরা কি করে বুঝবো? বড়দের ক্ষেত্রে অনেক সময় সিমটম থাকে না, যদি ফ্যামিলিতে থাকে হিস্ট্রি, তাহলে কিন্তু 30 বছর বয়সের পর থেকে স্ক্রিনিং প্রত্যেক বছর করা উচিত, একবার অন্তত 30-এর পর হেলথ স্ক্রিনিং ফর ডায়াবেটিস। এবং কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল, এটা কিন্তু দেখা উচিত। হ্যাঁ, কারণ যেহেতু ডায়াবেটিস এবং লিপিড এই দুটো একটার সঙ্গে আরেকটা রিলেটেড, বিশেষত যদি কারো ব্লাড প্রেশার বাড়তে থাকে বা ফ্যামিলিতে ডায়াবেটিস থাকে, হঠাৎ ওয়েট বেড়ে যাচ্ছে, তাহলে বছর একবার করে স্ক্রিনিং করতে হবে। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 8 ঘন্টা খালি পেটে, দুপুরবেলা লাঞ্চের 2 ঘন্টা পরে, এবং একটা HbA1c যেটা 3 মাসের অ্যাভারেজ, দেখাটা খুব জরুরি। তার মানে এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। রাইট। ডাক্তারবাবু, বর্তমানে এই ওবেসিটির জন্য এবং ডায়াবেটিস থাকলে আমরা অনেক সময় দেখি যে
যেটা আপনিও বলছিলেন যে তাদের ইনফার্টিলিটির একটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি? দেখুন, পিসিওএস এর ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে 5 to 10% ওয়েট লস করতে হবে এবং এই পার্টটা আমরা করে দিই, হ্যাঁ? বা মেটফরমিন কিন্তু পিসিওএস এ দেওয়া হয়, হ্যাঁ? পিসিওএস এ রিকগনাইজড ড্রাগ। এছাড়া আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি, দেখুন খুব বেশি দরকার নেই, 5 to 10% ওয়েট লস করতে হবে। মেটফরমিন আমরা দিই ওয়েট লসের সঙ্গে। মেটফরমিন দেখা গেছে পিরিয়ডস রেগুলারাইজ করতে হেল্প করে, তো তাতেই মোটামুটি হয়ে যায়। আর এরপরে আমরা বলে দিই যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা বলা উচিত পেশেন্টদের, যে এই যে আপনার পিসিওএস হচ্ছে, এটা কিন্তু শুধু একটা পিরিয়ডসের প্রবলেম নয়, আপনার কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে, পার্টিকুলারলি যখন আপনি ফ্যামিলি প্ল্যানিং করবেন। এবং তারপরে আপনার মেনোপজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার আপনার বয়সী অন্যান্য মহিলাদের থেকে হার্টের রোগের সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তার জন্য আপনাকে কিন্তু মেনোপজের পরে এবং তার আগেও 40-এর পরে কিন্তু আপনাকে হার্টের স্ক্রিনিং করতে হবে। যেমন আপনাকে লিপিড প্রোফাইল দেখতে হবে আছে কি না, ব্লাড প্রেশার চেক করতে হবে যে ব্লাড প্রেশার বাড়ছে কি না, কেন এগুলো হার্ট অ্যাটাকের রিস্ক। এখন যেহেতু মানে অনেক মহিলাই স্মোক করেন, আমরা বলি যে আপনার কিন্তু স্মোকিং থেকে একদমই বন্ধ করতে হবে, কেননা এগুলো সব এক একটা করে রিস্ক ফ্যাক্টর। যেমন পিসিওএস একটা রিস্ক ফ্যাক্টর, আপনাকে অন্য রিস্ক ফ্যাক্টরগুলো সব আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে, তাহলেই আপনি আপনার হার্টটাকে ঠিক রাখতে পারবেন। তো আমরা এইভাবেই কাউন্সেলিং করে ট্রিটমেন্ট করি। আপনি স্মোকিংয়ের কথা বললেন, সাধারণ মানুষ কিন্তু স্মোকিং করেন, ম্যাক্সিমাম মানুষই বর্তমানে। ড্রিঙ্কিংটাও রয়েছে তার সঙ্গে, অ্যালকোহল ইনটেকটা। এগুলো ডায়াবেটিস এবং ওবেসিটির জন্য কতটা দায়ী? স্মোকিং ইনফ্ল্যামেশন বাড়ায়, স্মোকিং তো ক্যান্সার তো বাড়ায়, স্মোকিংয়ের থেকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং আরেকটা জিনিস, এই যে কিডনি থেকে যে প্রোটিন লিক করে, এটাও কিন্তু স্মোকিং বাড়ায়। এবং স্মোকিং বন্ধ করলে আমাদের গুড কোলেস্ট্রলটা বাড়ে, হ্যাঁ? কেননা গুড কোলেস্ট্রল বাড়াবা কিন্তু কোনো ওষুধ নেই। আমরা দুটো জিনিস বলি, একটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করলে গুড কোলেস্ট্রলটা বাড়বে, আর স্মোকিং বন্ধ করলে গুড কোলেস্ট্রলটা বাড়বে। তো এইগুলো হচ্ছে স্মোকিংয়ের খারাপ এফেক্ট, এগুলো অবশ্যই বন্ধ করতে হবে, হ্যাঁ? অ্যালকোহলে দেখুন, ব্যাপারটা যে অ্যালকোহল ওবেসিটি বাড়ায়, তো ফ্যাট বাড়ায়, ফ্যাট বাড়ালে ফ্যাটি লিভারটা বাড়বে, ফ্যাটি লিভার বাড়লে আমার সুগার বাড়বে। আর লিভারে ফ্যাট বা অন্যান্য জায়গায় ফ্যাট বাড়লে অটোমেটিক্যালি ইনসুলিনটা কাজ করতে পারবে না, ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে। সো অ্যালকোহল ডাইরেক্টলি ডায়াবেটিসের এফেক্ট নেই, কিন্তু ইনডাইরেক্টলি ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেবে। তো অ্যালকোহল মানে মডারেশনটা ইম্পর্টেন্ট আর কি, যে অকেশনালি আপনি গেলেন খেলেন ঠিক আছে, বাট রেগুলার বা উইকেন্ডে করলে কিন্তু আলটিমেটলি ওবেসিটি বাড়বে, সেখান থেকে ডায়াবেটিসও বাড়বে। এবং অ্যালকোহলের লিভারের ওপর খুব খারাপ এফেক্ট আছে এবং হার্টের ওপরেও খারাপ এফেক্ট আছে। তো এক্ষেত্রে স্টাডিতে দেখা গেছে যে যদি কোনো একটা অ্যালকোহল খেতে হয়, রেড ওয়াইন ইজ ওকে, বাট সেটাও লিমিটেড আর কি। তার কারণটা হচ্ছে যে আমি যদি রেড ওয়াইন প্রেসক্রাইব করি, মানে পেশেন্টকে বলি আপনি খান, এটা ভালো হার্টের পক্ষে, সে যদি রোজ খেতে আরম্ভ করে সেটা কিন্তু অ্যাডিক্টিভ হয়ে যাবে। তো সেহেতু মডারেশন খুব ইম্পর্টেন্ট, খেলে রেড ওয়াইন মানে এছাড়া বাদবাকিগুলো বাদ দেওয়াই ভালো। একদম। আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা মানে একটা ডিটেলে আপনার সঙ্গে আলোচনা করলাম। তবে একটা জিনিস উঠে আসছে যে যাই খাই না কেন, মডারেশনটা খুব জরুরি। যে খাবারই আমরা খাই না কেন, সব খাবারই আমরা অল্প অল্প করে খেতে পারি। রাইট। মানুষ কিন্তু বলে যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয়, বাস্তবে তো সেটা নয়, বাস্তবে ডায়াবেটিস হলে মিষ্টি খেতে নেই, তাই রাইট, তো? রাইট। এটা একটু মানুষকে সহজ করে বুঝিয়ে বলুন, অনেকে মানতে চান না এটা। দেখুন, মিষ্টিটা মানে মিষ্টি আপনি যদি বেশি খান তাহলে কিন্তু আপনার ওবেসিটি বেড়ে যাবে। আপনি লিমিটেড মিষ্টি খান, তাতে কোনো অসুবিধা নেই, মিষ্টি খেয়ে ডায়াবেটিস হবে না। কিন্তু ডায়াবেটিস যেই মুহূর্তে হবে সেই মুহূর্তে আপনাকে মিষ্টিটা খাওয়া বন্ধ করতে হবে, এই কারণে যে সুগারের স্পাইকটা হবে, হ্যাঁ? তো মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, ঠিক আছে? যার ফ্যামিলিতে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, যে খুব মানে ফিট, নিয়মিত এক্সারসাইজ করেন এবং খুব পরিমিত খাবার খান, তিনি দিনে একটা মিষ্টি খেতেই পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু ডায়াবেটিস হলে মিষ্টিটা বন্ধ করতে হবে। কিন্তু আমি বলবো এক্ষেত্রে মিষ্টির থেকেও আরও খারাপ হচ্ছে তেল, তেল এবং তেল জাতীয় জিনিস, যেমন চিজ, মেয়োনিজ, তারপর হচ্ছে যে বাটার, এইগুলো আর কি। আরেকটা বিষয় ডাক্তারবাবু একটু জানতে চাইবো, এখন সোশ্যাল মিডিয়ায় না আমরা অনেক বিজ্ঞাপন দেখি, তো তার মধ্যে ধরুন আয়ুর্বেদিক যারা ট্রিটমেন্ট করছেন তারা ডায়াবেটিস নিয়ে অনেক কিছু টোটকা বলেন।
সেগুলো বাস্তবে আমাদের কতটা ভরসা করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, আয়ুর্বেদিক মানে ব্যাপারটা যে আমাদের যে ইন্ডিজিনাস যে খাবারগুলো বলছেন তার মধ্যে মেথি ডেফিনেটলি ভালো। মেথি ডায়াবেটিস কমায়, একটা স্টাডিও আছে। উচ্ছে বা করলা ডেফিনেটলি এগুলো কমায়। সজনে পাতা যেটা হচ্ছে মোরিঙ্গা, এগুলো কমায়। হ্যাঁ, তো কিন্তু যেমন ধরো আমি সবজির মধ্যে বলছিলাম যে কুঁদরি, হ্যাঁ, এগুলো ভালো। কিন্তু এগুলো কোনোটাই ট্রিটমেন্ট নয়, এগুলো হচ্ছে সাপোর্টিভ। মানে এগুলো খেলে যে আপনার সুগার একদম কমে যাবে তা নয়, কন্ট্রোলে থাকবে। কিন্তু আয়ুর্বেদিক ওষুধে মানে বা কোনো পদ্ধতিতে সুগার কমে, ডায়াবেটিস কমে, এটা কিন্তু আমি ঠিক জানি না। আমাদের একটা বিষয় বাদ চলে গেল ডাক্তারবাবু, সেটা হচ্ছে মাছ মাংস। এই যে অনেকেই বলেন যে যারা মাছ মাংস খায়, আমিষাশী মানুষ, তাদের ডায়েটটা খুব আনহেলদি, যারা ভেজ খাবার খান তাদেরটা হেলদি। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ভেজ আর নন ভেজ ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে যে মাছ মাংস ডেফিনেটলি, মানে মাছ তো যে কোনো মাছ খেতে পারে, কিন্তু আমাদের বাঙালিদের সমস্যাটা হচ্ছে আমরা যেভাবে মাছটা ভেজে খাই তাতে মাছের গুণটা নষ্ট হয়ে যায়। মাছের যে ভালো গুণটা আছে, মাছের তেল তো হাটের পক্ষে ভালো, হ্যাঁ, কিন্তু মাছটা এরকম ফুটন্ত তেলে ভাজলে নষ্ট হয়ে যাবে গুণটা। আমাদেরকে হালকা তেলে ভাজতে হবে, মানে ভাপা ইলিশ যে বলে না, এরকম আর কি, কম তেলে রান্না করা, আর কি ফ্রাই প্যানে রান্না করা ভালো, স্টিম করে খেলে আরো স্টিম ভালো। করে। এইবার মাংসের মধ্যে হচ্ছে চিকেন আর মাটন আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে মাটন দুটো কারণে খারাপ। একটা হচ্ছে যে মাটনের যে রেড মিটটা, মানে ফ্যাটটা আছে, সেটা গিয়ে শরীরে ফ্যাটটা বাড়াবে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে ওখান থেকে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, ফলে হার্টের পক্ষে খারাপ। আর রেড মিট ডেফিনেটলি ক্যান্সারের তো একটা কারণ, সেহেতু লিমিটেড খেতে হবে। কিন্তু মাটনের মধ্যে আপনি যদি অকেশনালি ধরুন কচি পাটা মাংস খান, যেখানে ফ্যাট নেই, কম ফ্যাট আছে, সেটা অ্যাকসেপ্টেবল, মাসে একদিন খেলেন। আর চিকেন এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এখনকার দিনে যে পোলট্রির চিকেন, এটা কিন্তু কিছু খাবার এবং ইঞ্জেকশান দিয়ে ওদের সাইজটা বাড়ায়। এগুলোর মধ্যে কিন্তু হরমোন থাকে, স্টেরয়েড থাকে, এবং এই হরমোনগুলো কিন্তু বডিতে গিয়ে আমাদের হরমোনাল ব্যালেন্স মানে ডিসব্যালেন্স করতে পারে আর কি। মানে এটা স্টাডিতে পাওয়া গেছে। হ্যাঁ, এবং সুতরাং মুরগি মাংস খেতে গেলে পোলট্রি মুরগি, ছোটো মুরগিগুলো কিন্তু সেফ, আর যদি আপনি খুব ফ্রিকোয়েন্টলি খান আর কি, ছোটো মুরগিগুলো সেফ। আর যেগুলো ওই মানে দেশি মুরগি, মানে রাস্তায় ঘুরে বেড়ায়, যেগুলো পুরুলিয়ায় পাওয়া যায় আর কি, ওই মুরগিগুলো সব থেকে সেফ। দেশি মুরগি এখন খুব কম পাওয়া যায়। তার মানে ঘুরে ফিরে যা বোঝা যাচ্ছে, আমাদের দাদু ঠাকুমারা তারাই ভালো ছিলেন, একদমই তাই, আমরা উন্নত হতে গিয়েই সব সর্বনাশটা করেছি। একদমই তাই। বেসিক্যালি আপনার যখন ডায়াবেটিস ধরা পড়ছে, আপনাকে কতগুলো সিম্পল স্টেপ ফলো করতে হবে। রিফাইন যত খাবার আছে সমস্ত খাবার বন্ধ করতে হবে, ইনক্লুডিং আপনার সফট ড্রিঙ্কস বা ফ্রুট জুস, হ্যাঁ, বা ধরুন যতগুলো ফাস্ট ফুড আছে, আপনি বাড়ির খাবার খান, হোমমেড খাবার খান, প্রচুর শাকসবজি খান, ফাইবার খান, এবং রাত্রে 8 ঘন্টা ঘুম খুব জরুরি, এবং নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তাহলেই কিন্তু ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমেই ডায়াবেটিস এবং ওবেসিটি কন্ট্রোল করা সম্ভব। একদম। আপনার সাথে কথা বলে একটু আশার আলো দেখলাম যে ওজনটা হয়তো কমানো সম্ভব হবে, এবং আশা করছি দর্শকরা তারাও উপকৃত হলেন জেনে। কি কি করলে সহজ সহজ উপায় আপনি বলে দিলেন, একটু চেষ্টা করলেই হয়তো আমাদের পক্ষে করা সম্ভব। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।